মধ্য আষাঢ়ে সিক্ত বাংলায় রীতিমতো যুদ্ধের দামামা। গঙ্গার পূর্ব প্রান্তের রাজভবন বনাম পশ্চিম প্রান্তের নবান্ন। পার্থ চট্টোপাধ্যায় বলছেন রাজ্যপাল বিজেপির ক্যাডার সুলভ আচরণ করছেন। পাল্টা সময় নষ্ট না করে মুখ্যমন্ত্রীকে এবার সরাসরি আক্রমণ করে রাজভবনের তরফে বিবৃতি জারি করা হয়েছে। মুখ্যমন্ত্রীর অভিযোগ ভিত্তিহীন এবং তিনি এটা করেছেন শুধুমাত্র পশ্চিমবঙ্গবাসীকে কোট আনকোট ইমোশনালি ব্ল্যাকমেল করার জন্য। চুম্বকে এটাই বিবৃতির মূল কথা। পাল্টা সুর চড়েছে ঘাসফুল শিবিরেও। নবান্নে দাঁড়িয়ে রাজ্যপালকে বিজেপির তোতা পাখি বলে আক্রমণ বর্ষিয়ান মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যপালের তুলনা প্রসঙ্গে তার মন্তব্য, আলু আর আলু বকরা এক নয়। বসিরহাটে উত্তপ্ত পরিস্থিতির জন্য বিজেপিকে সরাসরি কাঠগড়ায় তুলেছেন স্বয়ং মুখ্যমন্ত্রীও। সরকার সিদ্ধান্ত নিয়েছে এলাকায় শান্তি বজায় রাখতে এবং রাজ্যের সমস্ত ব্লকে স্থানীয় মানুষকে নিয়ে গড়ে তোলা হবে শান্তি বাহিনী। এই সমস্ত কিছু আপনাদের দেখাবো, কিন্তু তার আগে সবার আগে আপনাদের দেখাবো রাজভবন এবং নবান্নের বাকযুদ্ধ চরমে। মুখ্যমন্ত্রী রাজ্যপাল সংঘাত আরও চরমে উঠল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যতই সংযমের পরামর্শ দিন না কেন, দুপক্ষই হাত খুলে ময়দানে হাজির। রাজ্যপালকে স্মরণ করিয়ে দিতে চাই যে রাজভবনটা কখনো বিজেপির আস্তানা হতে পারে না। আজকে উনি করছেন একেবারে ক্যাডার সুলভ আচরণ। এরপরই রাজভবনের তরফে বিবৃতি জারি করে জবাবে বলা হয়, রাজভবন সরকারের দপ্তর নয়। এটা বলা ভুল যে রাজভবন বিজেপি কিংবা আরএসএস এর দপ্তরে পরিণত হয়েছে। সন্ধ্যায় রাজ্যপালকে পাল্টা জবাব দেয় তৃণমূল। উনি হলেন বিজেপির তোতা পাখি। যখন অ্যাসেম্বলি খুলবে তখন এই মুখ্যমন্ত্রীর প্রশংসা করে আমরা যা লিখে দেবো এবং পাস করবো সেটা আবার আপনাদের সামনে পড়ে আসবে। কাজে ওনার কটা মুখ আর কটা মুখোশ এটা বাংলার মানুষ জানে। গভর্নর আমাকে থ্রেট করতে পারে না। উনি আমাকে থ্রেট করেছেন আজকে, নিশ্চয়ই আমার ফোনে ফোন করে আমাকে থ্রেট করেছেন। পাল্টা মুখ্যমন্ত্রীকে সরাসরি আক্রমণ করে রাজভবনের তরফে জারি বিবৃতিতে বলা হয়েছে, রাজ্যপাল ফের জানিয়ে দিয়েছেন তিনি এমন একটিও শব্দ প্রয়োগ করেননি যাতে মুখ্যমন্ত্রীর অপমান হয়। মুখ্যমন্ত্রীকে কোনো হুমকিও দেওয়া হয়নি। তার অভিযোগ ভিত্তিহীন এবং তিনি এটা করছেন শুধুমাত্র পশ্চিমবঙ্গবাসীকে ইমোশনালি ব্ল্যাকমেল করার জন্য। আজকে যে কোনো একটা ছোট্ট ঘটনা ঘটলে বিজেপির লোকেরা গিয়ে ওনাকে একটা কাগজ দিয়ে আসলে উনি একদম যা ইচ্ছে তাই বলে বেড়ান। এরও কড়া জবাব দিয়েছে রাজভবন। পাল্টা বিবৃতিতে তারা বলেছে, রাজভবনের কাছ থেকে আশা করা যেতে পারে না যে রাজ্যপাল কিংবা তার দপ্তরে কোনো ব্যক্তি যদি কোনো দাবিপত্র জমা দেন তাহলে তা ছিঁড়ে ফেলা হবে কিংবা ওয়েস্ট পেপার বাস্কেটে ফেলে দেওয়া হবে। যখনই এই ধরনের কিছু আসে তখনই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য তা রাজ্য সরকারের কাছে পাঠিয়ে দেওয়া হয়। আমি গভর্নরের দয়াতে এখানে ক্ষমতায় আসিনি, আমি মানুষের ম্যান্ডেটে ক্ষমতায় এসেছি। আই এম ইলেক্টেড বাই দ্য পিপল, গভর্নর নমিনেটেড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। পাল্টা মুখ্যমন্ত্রীকে সরাসরি জবাবে রাজভবনের তরফে জারি বিবৃতিতে বলা হয়েছে, এটা বাস্তব যে মুখ্যমন্ত্রী গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষের দ্বারা নির্বাচিত, কিন্তু এটাও ভোলা উচিত নয় যে রাজ্যপাল রাষ্ট্রপতির দ্বারা নিযুক্ত হন এবং সেই সুপারিশ করে কেন্দ্রের নির্বাচিত সরকার। এর প্রেক্ষিতে রাজ্যপালকে কটাক্ষ করেছে তৃণমূল। উনি ভীত সন্ত্রস্ত হয়েছেন, নতুন প্রেসিডেন্ট হবে, আবার ওনার পদ থাকবে কি থাকবে না, ওই জন্য তেরে বিজেপির হয়ে কথা বলো, কিন্তু বলছেন যে মুখ্যমন্ত্রীর সমান নাকি ওর ক্ষমতা। আমি ওনাকে প্রশ্ন করি, আলু আর আলু বাবুরা কি এক হয়? হয় না, উনিও নন। আমাকে আজকে গভর্নর অনেক বড় বড় কথা বলেছেন, আমি খুব অসম্মানিত হয়েছি আজকে অপমান করার পর আমি নিজেও ভেবেছিলাম একসময় যে আমি ছেড়ে দেবো। এত অপমান আমি জীবনে হইনি। রাজভবনের তরফে জারি বিবৃতিতে সরাসরি মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে বলা হয়েছে, রাজ্যপাল বলেছেন তার বিরুদ্ধে অভিযোগ করার পরিবর্তে মুখ্যমন্ত্রী ও তার সতীর্থদের উচিত শান্তি শৃঙ্খলা রক্ষায় মন দেওয়া এবং কোনো জাতি ধর্ম সম্প্রদায় না দেখে ব্যবস্থা নেওয়া। দিন যত এগোচ্ছে রাজভবন নবান্ন সংঘাত ততই চড়ছে। এবিপি আনন্দ। রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীকে দিয়ে শুরু করব। শুভেন্দুবাবু, আমি গতকাল যে শব্দটা দিয়ে শুরু করেছি আজকে একেবারে সেই শব্দটা দিয়ে শুরু করা যায়, নজিরবিহীন। রাজ্যপালের বিবৃতি কালও এসেছিল, কিন্তু আজকে যেটা এসেছে ছত্রে ছত্রে আক্রমণ, একদম সরাসরি আক্রমণ। আমি তিনটে অংশ দর্শকদের সামনে শুধু পড়ে শোনাবো। This is an attempt to cover the lapses of the state government and divert the attention from the main issue of law and order. 1. 2. In fact, the allegations of the Chief Minister amount to insulting and humiliating the governor and his office. 3.
Her allegation is baseless and meant only to emotionally blackmail the people of West Bengal. কি বলবেন? না, একেবারে তো আজকের বিবৃতির পরে তো আর অন্য কোনো বিষয় নেই। মাননীয় মুখ্যমন্ত্রী কালকে যেভাবে বলেছেন যে তাকে ফোন করে উনি ধমকের সুরে, হুমকির সুরে বলেছেন, তারপরে আমাদের সিনিয়র মিনিস্টার ডক্টর পার্থ চট্টোপাধ্যায় বা আজকে সুব্রত মুখোপাধ্যায় যে বক্তব্যগুলো রেখেছেন, রাজ্যপালের এই স্টেটমেন্টের মধ্য দিয়ে একেবারে প্রমাণিত হচ্ছে যে রাজ্যপাল ভারতীয় জনতা পার্টির মুখপত্র হিসেবে এবং পার্টির ক্যাডারের মতো এই ধরনের বিবৃতি দিচ্ছেন। পার্থবাবু সকালে বলেছেন হুমকি দিয়েছেন, তার প্রমাণও আছে। কি ধরনের প্রমাণ? না, প্রমাণ তো নিশ্চয়ই আছেন। পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী যখন নবান্ন থেকে এই বিষয়ে সামনে এনেছেন, নিশ্চয়ই যথেষ্ট প্রমাণ রেখেই, দায়িত্ব নিয়েই তিনি বলেছেন। এবং রাজ্যপালের কালকের স্টেটমেন্ট এবং আজকের সমস্ত সীমা লঙ্ঘন করে গিয়ে যেভাবে রাজনৈতিক বিবৃতি এসেছে, তাতে এটা প্রমাণিত যে তিনি একটা রাজনৈতিক দলের মুখপাত্র হয়ে মুখ্যমন্ত্রীকে এই ধরনের কথাবার্তা বলেছেন। এবং মাননীয় মুখ্যমন্ত্রী কালকে যে বিষয়গুলি সামনে এনেছেন, আজকের বিবৃতির পরে আমার মনে হয় এটা নিয়ে আর কোনো দ্বিধা, দ্বন্দ্ব, তর্ক বিতর্ক থাকা উচিত নয় যে রাজ্যপাল মাননীয় মুখ্যমন্ত্রীকে এই ঘটনা নিয়ে রাজনৈতিক দলের মুখপাত্রের মতো কথা বলেছেন এবং হুমকি সুরে কথা বলেছেন। সুরেন্দ্রবাবু, এরপর কি? আজকে মুখ্যমন্ত্রী সরাসরি এই বিষয়ে মন্তব্য করতে চাননি, সুব্রত মুখোপাধ্যায় তার হয়ে কথা বলেছেন। নেক্সট কোর্স অফ অ্যাকশনটা কি? এ তো একটা অলমোস্ট পলিটিক্যাল ব্যাটল শুরু হয়ে গেছে রাজ্যে। না না, পলিটিক্যাল ব্যাটল তো আমরা লড়ে নিব, আমরা এর আগেও লড়েছি, এটা নিয়ে কোনো বিষয় নেই। এবং পশ্চিমবাংলায় পলিটিক্যাল ব্যাটল মানে হচ্ছে নির্বাচন। পলিটিক্যাল ব্যাটল হচ্ছে মানে জনসমাবেশ বা রাজনৈতিক কর্মসূচিতে মানুষের অংশগ্রহণ। এবং সেটা আপনার গত কয়েক বছর ধরেই নানাভাবে তৃণমূল কংগ্রেস বা তার সরকারকে বিব্রত করার চেষ্টা করা হয়েছে। কিন্তু সব নির্বাচনেই আমাদের ছোট বড় নির্বাচন, উপনির্বাচন, সব জায়গায় পশ্চিমবাংলার মানুষের সমর্থনের ভিত্তি তৃণমূল কংগ্রেসের উপর বৃদ্ধি পেয়েছে। আর রাজনৈতিক লড়াই আমরা নিশ্চয়ই লড়ব, কিন্তু আপনি যে বিষয়টা বলছেন এর পরে কি? এর পরে হচ্ছে রাজ্যপালের পদত্যাগ চাই। রাজ্যপালকে বিজেপির অফিসে বসতে হবে, রাজভবন ছাড়তে হবে। পদত্যাগ চাইছেন সরাসরি তৃণমূল কংগ্রেস? একেবারে রাজ্যপালকে ওর আজকের বিবৃতির পরে তিনি বিজেপির পশ্চিমবঙ্গ শাখার সভাপতির দায়িত্ব নিয়ে বিজেপির অফিস সামলান। আজকেই সুব্রত মুখোপাধ্যায়কে একই প্রশ্ন করা হয়েছে, তিনি বলেছেন যে পদত্যাগ করে লাভ হবে না, কারণ পরের যিনি আসবেন তিনিও এই একই কাজ করবেন বিজেপির নির্দেশে। না, সুব্রতবাবু আমার থেকে সিনিয়র লিডার, তিনি ঠিকই বলেছেন, কিন্তু আমার যেটা বক্তব্য হচ্ছে সেটা একটা সাংবিধানিক পদে থেকে এই ধরনের বিবৃতি দেওয়া যায় না। উনি সেই সীমালিকা মানে পেরিয়ে গেছেন। স্বাভাবিকভাবে সেই চেয়ারের যে মর্যাদা, সেই মর্যাদা তিনি নষ্ট করেছেন। এবং এটা আপনারাও জানেন, আমরাও অনেক রাজ্যপালকে দেখছি, আমিও অনেক দিন ধরে এমপি, এমএলএ, জনপ্রতিনিধি পার্লামেন্ট এবং অ্যাসেম্বলিতে আছি, তা কখনো দেখিনি যে এই রকম ধরনের বিবৃতি। এবং আজকে তিনি পশ্চিমবাংলার মানুষকে ইমোশনালি ব্ল্যাকমেল করতে চাইছেন মুখ্যমন্ত্রী। এই কথা কারা বলে? আমার তো মনে হয় মানে বিজেপি বা অন্য পার্টির রাজনৈতিক দলের নেতারাও পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত এই লাইনে বক্তব্য রাখেননি, যেটা সম্মানীয় রাজ্যপাল মহোদয় আজকে তার এই ধরনের স্টেটমেন্ট, লিখিত স্টেটমেন্ট দিয়েছেন। এরপরে রাজ্যপাল হিসেবে ওই চেয়ারে থেকে তার সাংবিধানিকভাবে প্রশাসনের জায়গাটা নষ্ট হয়ে গেছে। এই মুহূর্তে সব থেকে বড় খবর নিঃসন্দেহে শুভেন্দু অধিকারী রাজ্যপালের পদত্যাগ চাইলেন একেবারে স্পষ্ট ভাষায়। মোহিত রায়ের কাছে আসবো। মোহিতবাবু, প্রথমে একটা ধাঁধার উত্তর দিন, সেটা হচ্ছে অশোক প্রসাদ, স্বরাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র, একদম অফিসিয়াল পোস্ট, তিনি বলছেন, আমি কোট অ্যান্ড কোট পড়ছি, অ্যাজ ফার অ্যাজ দ্য সিচুয়েশন ইন ওয়েস্ট বেঙ্গল ইজ কনসার্ন, স্টেট গভর্নমেন্ট ইজ এফেক্টিভলি হ্যান্ডলিং দ্য সিচুয়েশন। রাজ্য বিজেপি ঠিক উল্টো কথাটা বলছে যে মুখ্যমন্ত্রী পদত্যাগ করা উচিত, রাষ্ট্রপতি শাসন জারি করা উচিত। আপনি কথাটা ভুল বলছেন। এটা উনি কবে বলেছেন? আজকে বলেছেন। আগামী গত 2.5 দিন ধরে আমাদের বাংলার মেরুদণ্ডহীন সংবাদ মাধ্যম কোনো খবর দেয়নি। আমাদের ইংরেজি চ্যানেল থেকে দেখতে হচ্ছে পশ্চিমবঙ্গে কি হচ্ছে। এবং এইটাকে আমি দুটো কথা আপনাকে বলবো, আপনার সামনে যে দুটো তুলনা রাখলাম মোহিত বাবু, সংবাদ মাধ্যমের কথা আমি পরে আসছি,
অশোক প্রসাদও আজকে বলেছেন, দিলীপ ঘোষও আজকে বলেছেন। তো আরে এই কি মুশকিল, আপনাকে আমি তুলনাটা কি দিলাম যে আজকেই তো আপনারা তো পদত্যাগ আজকে চাইলেন তো আড়াই দিন ধরে বাংলার হিন্দুদের উপর আক্রমণ করছে, সংবাদ মাধ্যম দেখাচ্ছে না, আর আপনারা বলছেন আপনারা ধর্ম নিয়ে খেলা খেলে, ধর্ম নিয়ে খেলা করছেন, হিন্দুদের উপর লড়াই করুন না, খবর দেন না। আমি আবার বলছি খবর দেব, একেবারে স্পষ্ট মাধ্যমগুলো খবর রাখুন, একেবারে স্পষ্ট ভাষায় দর্শকদের বলতে চাইছি, না না কোনো সাম্প্রদায়িক না, আগুন লাগানো যদি কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর উদ্দেশ্য হয়, সংবাদ মাধ্যম তার কাজ করবে। মোহিত বাবুদের তাতে রাজনৈতিক স্বার্থ, আজকে যে দিশক্তি করে কাজ করা উচিত নয়, যে দিশক্তির পক্ষে কাজ করছেন আপনারা, আমাকে বলতে দেন, একটু আগে যে আমরা খবর পাবো আর বাংলা চ্যানেল খবর দেবে না, আপনাদের রাজনৈতিক স্বার্থে সংবাদ মাধ্যম পরিচালিত হচ্ছে না তো, যেজন্য আপনি বাংলা সংবাদ মাধ্যম শুধু এবিপি আনন্দ নয়, আপনাকে পুরোটা আক্রমণ করতে হচ্ছে মোহিত বাবু, তার কারণ যে সংকীর্ণ স্বার্থে আপনারা কাজ করছেন, যে রাজনৈতিক লাভের ভোটটা আপনারা পেতে চাইছেন, মুশকিল আছে তো, ধর্ম নিয়ে যারা ব্যবসা করেন তাদের তো হাতে লাগবে। আমার তো মনে হয় ধর্ম নিয়ে যারা ব্যবসা করেন তাদের হাতে লাগবে, সেটাই স্বাভাবিক। রাজনৈতিক দলের সঙ্গে ধর্মের কেন সম্পর্ক থাকবে? ঠিক কেন ধর্মকে নিয়ে সামনে রেখে একটা বিশেষ সম্প্রদায়ের নাম করে এটা একেবারেই দায়িত্বশীল আচরণ পালন করেছেন, আমি সংবাদ মাধ্যমে ধন্যবাদ দেব। এবং উনি যেভাবে শুরু করলেন এই প্রচারটাও আমার মনে হয় বহুল প্রচারিত এবিপি আনন্দের মাধ্যমে প্রচারিত হওয়া উচিত নয়। আমরা যদি বাংলাকে ভালোবাসি, না না আমরা এই সমস্ত রাজনীতির ঊর্ধ্বে লড়াই করা উচিত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক মুখে তো চুনকালি মাখিয়ে দিল। কি করেছেন বললো না তো খারাপ করেছে, পুলিশ অফিসার বার খেয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রক বললো না আজকে তো বলেছে, আজকে কথা বলেছে, উনি বলেছেন আজকে। আবার প্রশ্ন যে মোহিত বাবু কি রিজয়েন্ডারটা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহকে দেবে? আমি ক্যামেরায় দেখাবো, আপনি চ্যালেঞ্জ করবেন, আজকের কথা বলছেন, আপনি আড়াই দিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য আমি আবার দেখাবো। গত আড়াই দিন আপনি তাহলে রিজয়েন্ডারটা স্বরাষ্ট্রমন্ত্রী, আমি আবার দেখবো অশোক প্রসাদ কি বলেছেন, দেখে নেবো। Well, as far as the situation in West Bengal is concerned, state government is effectively handling the situation. There was an issue relating to deployment of forces, which was been catered to for handling the situation. Report has been sought for making assessment as to আপনি সুস্থ আছেন তো, সুস্থ থাকেন তো, সেটা নিয়ে তো মিডিয়া প্রশ্ন করে, মনে হচ্ছে আপনারা দেখে নিজের কানে শুনলেন, আবার শুনছি, আবার অলোক প্রসাদ শুনবো, কথা ঘোরাবেন না, আবার অলোক প্রসাদের বক্তব্য শুনবো। Well, as far as the situation in West Bengal is concerned, state government is effectively handling the situation. হাসি দিয়ে চলবে না, দেখেছে আপনাদের সংবাদ মাধ্যম অনেকদিন দেখেছে, আজকে আমাদের প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী হোম মিনিস্টারের সঙ্গে দেখা করেছেন। সংবাদ মাধ্যমে আমরা যেটা বারবার করে আলোচনা দেখছি যে মুখ্যমন্ত্রী অপমানিত বোধ করেছেন, রাজ্যপালও অপমানিত হয়েছেন বলে মনে হচ্ছে, কোনোটাই কাম্য হতে পারে না, দুটোই সাংবিধানিক পোস্ট। কিন্তু আজকে এই ঝগড়াটাকে সামনে না রেখে পশ্চিমবঙ্গে যে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি হচ্ছে, বেশ কিছু জায়গায় আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, তার উপর ফোকাস করা আমার মনে হয় রাজ্য সরকারের উচিত এবং সেটাই কেন্দ্রীয় সরকারের করা উচিত। এই দাবি নিয়ে আমরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকেই হোম মিনিস্টারকে জানিয়েছি, আমাদের বক্তব্য রেখেছি। সেকেন্ড হচ্ছে যে আমি এটা বুঝতে পারছি না
যে সংবাদ মাধ্যমকে শুধুমাত্র অ্যাটাক করবার মধ্য দিয়ে কি ধরনের রাজনীতি হতে পারে। আমাদের প্রত্যেকেরই নানা রকমের বক্তব্য থাকতে পারে যে এটা কেন দেখানো হচ্ছে না, ওটার উপর কেন বেশি আলোকপাত করা হচ্ছে, কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নটা হচ্ছে যে আজকে কেন এই ভয়ঙ্কর অব্যবস্থা। হু হ্যাজ ফেল্ড? চিফ মিনিস্টার ইজ এ কমপ্লিট ফেলিয়ার। ল অ্যান্ড অর্ডারটা পুরো ভেঙে পড়েছে। যে দার্জিলিং এর কথা বলো বা তুমি উত্তর 24 পরগনার কথা বলো, পশ্চিমবঙ্গের অন্যান্য অংশের কথা বলো, শুধুমাত্র সাম্প্রদায়িক উত্তেজনার দিকটা আছে একটা বড় দিক, পাশাপাশি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন আছে, ফ্যাক্সটাল ফাইটের জায়গা আছে, দার্জিলিংয়ে ভয়ঙ্কর অব্যবস্থা রয়েছে, চীন ভারতবর্ষে অ্যাটাক করবার জন্য প্রস্তুতি নিচ্ছে। এই রকম একটা সময়ে দাঁড়িয়ে দার্জিলিংয়ে যে অব্যবস্থা রয়েছে রাজ্য সরকার কি করছে, এবং নর্থ 24 পরগনার বিস্তীর্ণ অঞ্চলে গত 2.5-3 দিন 4 দিন ধরে যে অব্যবস্থা সৃষ্টি হয়েছে তার দায়িত্ব কে নিতে হবে? আজকে এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই যে আমরা ফোকাস করছি যে গভর্নর কি বলেছেন, কে কাকে অপমান করেছেন। None of them should feel insulted. Both of them should discharge their responsibility. কিন্তু অ্যাটেনশনটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, let us discuss law and order. এত মানুষ কংগ্রিগেট করছে, অন্যান্যদের উপর নাকি তারা অ্যাটাক করবে, পুলিশ ফোর্স তারা অ্যাটাকড হচ্ছে, ফেসবুককে সামনে রেখে ভয়ঙ্কর ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করবার অপচেষ্টা চালানো হচ্ছে, সংগঠিতভাবে হচ্ছে, এবং দিল্লির বেশ কিছু অর্গানাইজেশন তারা যুক্ত রয়েছে। এখানকার ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট কি করছে, এখানকার পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন কি করছে? আমি আমাদের সভাপতি মজুমদারের সঙ্গে কথা বললাম, বাদুরিয়াতে আমাদের এমএলএ আছেন, প্রত্যেকটা রাজনৈতিক দল, তৃণমূল কংগ্রেস, সিপিএম, কংগ্রেস, প্রত্যেকেই কিন্তু চেষ্টা করছে যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে, এবং তারা সবাই কিন্তু সামনে আসছে। কিন্তু এখানে এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে অ্যাডমিনিস্ট্রেশন হ্যাজ কমপ্লিটলি ফেলড, চিফ মিনিস্টার হ্যাজ কমপ্লিটলি ফেলড, এন্ড হোম মিনিস্টার হি হ্যাজ কমপ্লিটলি ফেলড। না দেখুন, প্রকাশ বাবু যে কথা বলছেন সেটা হচ্ছে সর্বভারতীয় কংগ্রেস একরকম বলে, রাজ্য কংগ্রেস অন্য কথা বলে। তা তিনি তার লাইনে, স্টেট কংগ্রেসের লাইনে বলছেন, এটা রাজনৈতিক কারণে। কিন্তু প্রশাসন অত্যন্ত দায়িত্ব নিয়ে কাজ করেছে, এবং পরশুদিন যখন ঘটনা শুরু হয় তখন এত সংখ্যক মানুষ রাস্তায় বেরিয়ে এসেছিল, জমায়েত হয়েছিল, সেক্ষেত্রে প্রাথমিকভাবে প্রশাসন অত্যন্ত দায়িত্ব নিয়ে ঠান্ডা মাথায় সিচুয়েশনকে কন্ট্রোল না করলে আমার মনে হয় অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়ে যেত। এবং আজকে আমি আজকে না 2.5 দিনের বিষয় নয়, প্রথম থেকে কোত্থেকে তথ্য পেয়েছেন জানি না, এসপি কে কেউ মারেনি, কেউ মারেনি, 100টা দোকানপাট ভেঙেছে। আপনারা এখানে কিছু শুনুন, আপনারা গুজরাটের ছবি বলে ফেসবুকে দেন, আপনারা বাংলাদেশের ছবি এখানে দেন, আপনাদের ছবি মুখ্যমন্ত্রী উদ্বিগ্ন তো, দায়িত্ব নিয়ে কাজ করছেন, আপনারা করছেন, আপনারা করছেন এবং কথার মধ্যে একটা ভালো কথা বলেছে যে সর্বভারতীয় স্তরে অনেকগুলি পলিটিক্যাল এবং অ্যাপলিটিক্যাল অর্গানাইজেশন তারা এইসব জিনিস তৈরি করছে, যেটা বেঙ্গলে আগে ছিল না। এটা আমি অ্যাপ্রিশিয়েট করি। আমাদের প্রশাসন আমাদের প্রশাসন দায়িত্ব নিয়ে বলেছেন যে 4 দিন ধরে ল এন্ড অর্ডার ভেঙে গেছে, তখন তো প্রকাশ বাবু সব কথায় তো আমি একমত হব না। তখন প্রকাশ বাবুরা আমাদের সিলেক্টেড একটা লাইন কেন আমার ওমপ্রকাশ দার কাছে আমার দ্বিতীয় প্রশ্ন, সেটা হচ্ছে সুস্মিতা দেব, আমরা সবাই জানি সন্তোষ দেবের মেয়ে এবং অফিসিয়াল স্পোকসপারসন কংগ্রেস দলের, তিনি বলছেন যে মোদী সরকার একদম কোট আনকোট, আমি দেখাবো তার বক্তব্য, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে যে রাজ্যপালের ভূমিকা, তার পোস্ট মিসইউজ করা হয়েছে, অরুণাচল প্রদেশে হয়েছে, মণিপুরে হয়েছে, উত্তরাখণ্ডে হয়েছে, গোয়ায় হয়েছে, সাংবিধানিক পদের অমর্যাদা করা হয়েছে, কংগ্রেস তার নিন্দা করে। পাশাপাশি তিনি দাবি তুলছেন, কোট আনকোট বলছি, বাংলার রাজ্যপালের পদত্যাগ বা তাকে ফিরিয়ে নেওয়া নয়, ওনাকে বরখাস্ত করা হোক। অধীর চৌধুরী বলছেন রাজ্যপাল ভদ্রলোক এবং মুখ্যমন্ত্রী যেভাবে কথা বলছেন সেটা ঠিক নয়। কোনটা আসল কংগ্রেসের অবস্থান?
কংগ্রেসের একটাই অবস্থান, সুস্মিতা দেবের বক্তব্য আমিও শুনেছি, সবাই শুনেছেন। আমরা 5টা রাজ্যের এক্সাম্পল দিয়েছে। বিজেপি এর আন্ডারে, সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে বর্তমানে রাজ্যপালরা তারা বিজেপির ক্রীড়নকে পরিণত হয়েছেন, সেটা নিয়ে কোনো সন্দেহ এবং বলছেন কিন্তু ওনাকে বরখাস্ত, পশ্চিমবঙ্গের রাজ্যপালকে বরখাস্ত করা হোক। এইটা কারেক্ট এক্সাম্পল কিনা সেটা নিয়ে আর কি আলোচনা করতে হবে। ইস্যুটা কি, আমরা মুখ্যমন্ত্রীর কাছ থেকে জেনেছি যে রাজ্যপাল তার সঙ্গে যেভাবে কথা বলেছেন, যেভাবে তাকে হুমকি দিয়েছেন, থ্রেট করেছেন, তাতে মুখ্যমন্ত্রী অপমানিত বোধ করেছেন। পরবর্তীতে আমরা মুখ্যমন্ত্রীর কাছ থেকে শুনেছি, সবাই কিন্তু জানতে চাইছে মুখ্যমন্ত্রী অপমানিত বোধ করুন, এটা কাম্য হতে পারে না, কিন্তু রাজ্যপালকে অপমান করা হোক এটাও কিন্তু কাম্য হতে পারে না। নাম্বার 2। নাম্বার 3 হচ্ছে সবাই কিন্তু জানতে চাইছে যে অপমানিত হয়েছেন, কিন্তু অপমানিত কেন তাকে করেছেন রাজ্যপাল, এইটা হচ্ছে ইস্যু। তাই জন্য আমরা ফোকাস করতে চাইছি বর্তমানে পশ্চিমবঙ্গের ভয়ঙ্কর অব্যবস্থা, আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি হয়েছে, তো সেটার উপর ফোকাসটা করা উচিত। রাজ্যপালের অফিসের পক্ষ থেকে তাই করা উচিত, তাই করা উচিত। একবার দেখব কংগ্রেসের বক্তব্য। অশান্তির পর এখনো থমথমে উত্তর 24 পরগনার বসিরহাট, বাদুড়িয়া সহ বিস্তীর্ণ এলাকা। এই পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের কথোপকথন ঘিরে তুঙ্গে রাজনৈতিক সংঘাত। কলকাতা পেরিয়ে তার আঁচ পৌঁছেছে দিল্লির সাউথ ব্লক পর্যন্ত। বুধবার মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালকে ফোন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। সূত্রের দাবি, দুজনকেই তিনি বলেন, আপনারা সাংবিধানিক পদে আসেন, তার মর্যাদা রেখে কথা বলুন। বসিরহাটের পরিস্থিতি নিয়েও রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর কাছে খোঁজখবর নেন রাজনাথ। একদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যখন মুখ্যমন্ত্রীকে ফোন করছেন, তখন এক ধাপ এগিয়ে 356 ধারা জারির দাবি জানিয়েছে রাজ্য বিজেপি। এই সরকার যতদিন থাকবে বাংলার তত ক্ষতি হবে, তাই যত তাড়াতাড়ি সম্ভব উনি পদত্যাগ করুন, তাহলে বাংলা বাঁচবে। আর এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে বাংলাকে বাঁচাবার জন্য আমরা কেন্দ্র সরকারের কাছে দাবি করছি, আপনারা 356 ধারা জারি করে এখানে রাষ্ট্রপতি শাসন করুন। কিন্তু বসিরহাট ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া সমালোচনায় সরব হলেও বিজেপির 356 ধারা জারির দাবির পক্ষে নয় বামেরা। বিজেপি তার নিজের গেম প্ল্যান নিয়ে চলছে। আমরা রাজ্যে এমন পরিস্থিতি হয়েছে বলে মনে করি না যাতে রাষ্ট্রপতি শাসন জারি করতে হবে। এদিন দুপুর 3টায় রাজনাথ সিংহের সঙ্গে দেখা করে বসিরহাটের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। কিন্তু তাৎপর্যপূর্ণ বিষয় হলো, মমতা রাজ্যপাল সংঘাত নিয়ে দিল্লির কংগ্রেসের সঙ্গে প্রদেশ কংগ্রেসের সুর মিলছে না। सरकार गठन होने के बाद जितने भी राज्यपालों के अपॉइंटमेंट्स हुए हैं, उसका व्यवहार, मैं कहूंगी दुरुपयोग, भारतीय जनता पार्टी कर रही है। एक गवर्नर, एक राज्यपाल, एक इलेक्टेड मुख्यमंत्री को धमकाए, मैं कहूंगी ये सरासर ये गलत है। और इस राज्यपाल को मैं कहूंगी रिजाइन नहीं, रिकॉल करना चाहिए उनको। he should be sacked according to me। আমি কয়েকবার রাজ্যপালে গেছি, আমার মনে হয়েছে একটা থরো জেন্টলম্যান। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলছেন যে রাজ্যপাল অপমান করেছেন, কিন্তু অপমানটা কি আমরা তা জানি না। কেন তিনি অপমানিত বোধ করছেন, কেন তিনি ক্রুদ্ধ হচ্ছেন, কেন তার অভিমানে লাগছে, সেটা না করে সেখানে আমরা দেখলাম রাজ্যপালকে আক্রমণ করা হচ্ছে। মুখ্যমন্ত্রী এটা উচিত হচ্ছে না যে প্রেসকে সামনে রেখে রাজ্যপালের বিরুদ্ধে গালিগালাজ করা। রাজ্যে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের সম্পর্ক তিক্ত। উল্টো দিকে দিল্লিতে সোনিয়ার সঙ্গে মমতার সম্পর্ক অত্যন্ত ভালো। তাই কি মমতা রাজ্যপাল সংঘাত ইস্যুতে দুই সুর কংগ্রেসের? বিজেন্দ্র সিংহ, দীপক ঘোষ ও সঞ্চয়ন মিত্র, এবিপি আনন্দ। বিশ্বনাথ, আমার পরিষ্কার প্রশ্ন, আজকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ দুজনকেই, দুপক্ষকেই ফোন করেছেন এবং বলেছেন যে ডেকোরাম মেনটেন করুন, সংযত হন, ইত্যাদি ইত্যাদি। তারপরে সন্ধেবেলা রাজ্যপাল, মাননীয় রাজ্যপালের এই বক্তব্য কি মানে কোথাও তার প্রতিফলন, ডেকোরাম মেনটেন করা বা সংযত হওয়ার উদাহরণ দেওয়া গেল? এর থেকেও বড় প্রশ্ন, যেটা আমি বাকি বক্তাদের উদ্বেগটাকে যদি এক জায়গায় করি, সেখানে কোথাও আইন শৃঙ্খলা পরিস্থিতির মোকাবিলার থেকে সেটা পেছনের বেঞ্চে চলে যাচ্ছে, আর মহামহিম রাজ্যপাল তার বক্তব্য আসছে, পাল্টা হচ্ছে। কোথাও কোথাও কি দেখুন আসল সমস্যাটা পেছনের বেঞ্চে চলে যাচ্ছে। যে সিচুয়েশন তৈরি হয়েছে, যখন সমস্ত রাজনৈতিক দলগুলো দল মত বাইরে রেখে সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য বার্তা দেবে, দুই সাংবিধানিক প্রধান যখন শান্তি বার্তা রাখবেন, তখন তারা একে অপরের বিরুদ্ধে যখন কথা বলছে, এটা কিন্তু খুব মানে সমাজের থেকে কিন্তু ভালো একটা দিক দেখা হচ্ছে না। কিন্তু আজকে রাজ্যপাল, আমি যখন ভাবলাম যে রাজনাথ সিংয়ের সাথে কথা বলার পরে হয়তো এখানে ইতি টানলা হলো,
আর হয়তো দ্বিতীয়বার রাজভবন থেকে দ্বিতীয়বার কোনো বার্তা আসবে না। কিন্তু আমি খুব বিস্মিত, আমি খুব অনেস্টলি বলছি, রাজ্যপালের দ্বিতীয়বার বক্তব্য আসার পরে কিন্তু আমার মনে হচ্ছে অনেকগুলো ইমপ্লিকেশন আমি দেখতে পাচ্ছি একজন বিশ্লেষক হিসাবে। এক, রাজ্যপাল আমাদের রাজ্যের, মানে যে কোনো রাজ্যের তিনি হলো সাংবিধানিক প্রধান। একদম, তিনি যদি আঙ্গুল তুলে বলেন যে সরকারের ব্যর্থতার অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য, তাহলে দায়টা আপনারও নয়? আপনি তো সাংবিধানিক প্রধান, আপনি কি করে আপনার দায়িত্বকে অস্বীকার করেন? বিং এ কনস্টিটিউশনাল হেড, হাউ ক্যান ইউ অ্যাভয়েড ইউর রেসপন্সিবিলিটি? এবং উনি ভার্চুয়ালি উনার গভর্নমেন্টকে উনি নিজেই সমালোচনা করেছেন, অর্থাৎ ব্যর্থতার দায় এই রাজ্যপালের নিজেরই। দ্বিতীয় যে বিষয়টা আমার কাছে মনে হয়েছে যে দেখুন, আজকে আমি আরেকটু আতঙ্কিত হয়েছিলাম যে রাজ্যপালের বিবৃতির পরে মুখ্যমন্ত্রী কি অবস্থান নেন। খুব অনেস্টলি স্পিকিং, দার্থহীন ভাষায় বলতে পারি, আমি মুখ্যমন্ত্রীকে প্রশংসা করছি। মুখ্যমন্ত্রী দ্বিতীয়বার কিন্তু আর ঝাঁপিয়ে পড়েননি। না, আমি গুরুত্ব দিচ্ছি ওটাই, মুখ্যমন্ত্রী প্রতিক্রিয়া জানাননি, তিনি প্রতিক্রিয়া জানাননি। না, আমি বলছি মানে একজনের সমপরিমাণ মর্যাদা সম্পন্ন আরেকজন দ্বিতীয়বার ঝাঁপায়নি। রাজ্যবাসী হিসেবে আমি মনে করি মুখ্যমন্ত্রী ঠিক করেছেন এবং উপযুক্ত অবস্থান নিয়েছেন। তৃতীয় যে বিষয়টা দেখো, রাজনাথ সিং এর সাথে কথা বলার পরে তাহলে কি এমন কোন অবস্থান তিনি পেলেন, এমন কোন শক্তি পেলেন যে শক্তির বলে তিনি দ্বিতীয়বারের জন্য বিবৃতি দিলেন? এই শক্তিটা তিনি কোথা থেকে পেলেন? রাজনাথ সিং এর থেকে কিভাবে পেলেন? এমন হতেই পারে 1983 সালে জ্যোতি বসু তখন মুখ্যমন্ত্রী, আমাদের এখানে ভৈরব দত্ত পান্ডে, মানে বিডি পান্ডে, তিনি রাজ্যপাল, তার সাথে সংঘাত চলছে। এবং সেই সময় ইন্দিরা গান্ধী যেটা করেছিলেন যে তাকে রিস্কিউ করবার জন্য পাঞ্জাবের রাজ্যপাল এপি শর্মা ছিল, তাকে এখানে নিয়ে আসলেন, আর বিডি শর্মাকে নিয়ে গেলেন, বিডি পান্ডেকে নিয়ে গেলেন পাঞ্জাবে, নিয়ে একটা রিস্কিউ কিন্তু করিয়েছিলেন। তাহলে রাজনাথ সিং এর থেকে কি এমনও বার্তা তিনি পেলেন যে এই কন্ট্রোভার্সি থেকে তাকে মুক্তি দেওয়ার জন্য বা সরিয়ে নেবার কোনো একটা অ্যারেঞ্জমেন্ট পেয়েছেন, যার জন্য শেষ আঘাতটা পুনর্বাসন প্যাকেজ, এক্স্যাক্টলি পুনর্বাসন প্যাকেজের হিসেবে কি তিনি পাওয়ার আশ্বাসে তিনি কি শেষ ডাক্তার নিয়ে গেলেন? এবং না, একটা জিনিস আমি খুব পরিষ্কার করে বলতে চাই, একজন বিষয় না, একটা প্লিজ আমাকে দিতেই হবে এটা, একজন বিশ্লেষক হিসেবে আমি এটা খুব পরিষ্কার করে বলতে চাই যে পার্থ চট্টোপাধ্যায় অনেক বিষয়ে আমি আলোচনা সমালোচনা করি, কিন্তু পার্থ চট্টোপাধ্যায় একটা ইঙ্গিত খুব পরিষ্কার করে গত দুদিন ধরে দেওয়ার চেষ্টা করছেন যে রাজনাথ সিং এর বক্তব্যগুলোর মধ্যে পলিটিক্যাল একটা আভাস পাচ্ছি, বিজেপির একটা আভাস পাচ্ছি। আজকে দ্বিতীয়বার দিক বিবৃতির পরে এটাও সম্ভাবনা আমি উড়িয়ে দিচ্ছি না যে রাজ্যপালের কথা বলছি, রাজ্যপালের দ্বিতীয় বিবৃতির পরে আমি এটাও অস্বীকার করতে পারছি না বা সম্ভাবনা অস্বীকার করতে পারছি না যে এমন হতেই পারে এই বার্তার মধ্য দিয়ে যে কমিউনিটির কাছে বিজেপি পৌঁছতে চাইছে যে রাজভবন আপনাদের জন্য আছে আর মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য নেই, বলে একটা পলিটিক্যাল বার্তাও এর মধ্য দিয়ে আছে কিনা, যে বার্তাটা বিজেপি এক্সপেক্ট করছে। বলে সব মিলে কিন্তু আমি বলছি এত বার্তাই আসতো না মুখ্যমন্ত্রী যদি সামনে না নিয়ে আসতেন। দ্বিতীয়বারে মুখ্যমন্ত্রী যেভাবে সামনে নিয়ে এসেছেন, আমি বলছি দ্বিতীয়বারে রাজভবন থেকে বিবৃতি অত্যন্ত আমি মনে করি অসঙ্গত অবস্থা, এর মধ্য দিয়ে পলিটিক্যাল ইমপ্লিকেশনের যথেষ্ট সুযোগ আছে এবং স্কোপ আছে মানে ইন্টারপ্রিটেশন। পার্থবাবু যদি সকালবেলা ওই ভাষায় না কথা বলতেন যে ক্যাডার ইত্যাদি ইত্যাদি, এক পার্থবাবু তো একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী এবং তো তুমি যে ভাষায় বক্তব্য রাখলেন, তারপর তো রাজ্যপালের বলাই বলেছেন কথায় কথায় ওখানে টেলিভিশনে বলেনি, এত বড় সাংবিধানিক প্রধানের মর্যাদা এটা পায় না, একজন মন্ত্রীকে চেঞ্জ করা, একজন মন্ত্রীকে চেঞ্জ করতে পারে না, মন্ত্রীকে শিষ্টাচারের ধার ধারতে হবে না, কিন্তু রাজ্যপালকে একটা তথ্য যোগ করব, সেটা হচ্ছে রাষ্ট্রপতির কাছে চিঠি লিখে রাজ্যপাল সম্পর্কে নালিশ জানালো তৃণমূল কংগ্রেস এবং তার কপিও পাঠানো হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। দেখুন, সোশ্যাল নেটওয়ার্ক আমরা সবাই ভালোবাসি, কিন্তু কেউ কেউ তো কাজের মিসইউজও করে, এই সুযোগ নিয়ে রিউমার মঙ্গার করে। এটা বিজেপির একটা মডার্ন ডিজাইন হয়ে গেছে। একটা রাজনৈতিক দলের কোনো অধিকার নেই গভর্নমেন্টের মেশিনারিকে মিসইউজ করে সেটাকে
রিউমার মঙ্গার করা। বসিরহাটের ঘটনা নিয়ে বিজেপির দিকে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী, তার নিশানায় কেন্দ্রীয় মন্ত্রীরাও। আমি দেখতে পাচ্ছি কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী তারা নানা রকম স্টেটমেন্ট দিচ্ছে। সাংবিধানিক পদে থেকে দাঙ্গাকে প্ররোচনা দেওয়া কারো কাজের মধ্যে পড়ে না। তারা এসব বেঙ্গলকে নিয়ে না ভেবে তারা নিজেদের রাজ্যগুলোকে সামলান। এর আগে তৃণমূল সরকারের উদ্দেশ্যে কড়া আক্রমণ শানান মোদী সরকারের মন্ত্রী মুখতার আব্বাস নকভি থেকে শুরু করে বিজেপি শাসিত উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য। बहुत ही बैड टेस्ट में है और इस तरह के कॉन्स्टिट्यूशनल अथॉरिटी के खिलाफ और इस तरह से एक संवैधानिक पद पर बैठे व्यक्ति के खिलाफ जो इस तरह की भाषा है वो निश्चित तौर से हताशा का प्रतीक है। वो सत्ता से विदा होने की ओर हैं, इसलिए बौखलाहट में वह राजभवन जैसी संस्था को अगर इस रूप में ले रही कि उसकी शिकायत कर रही, इस प्रकार के आरोप लगा रही हैं, तो मैं समझता हूं कि राजनीति में इससे बयानों के लिए, इस प्रकार के आरोपों के लिए कोई स्थान नहीं। पाल्टा ममतार पाशे दाঁড়িয়েছেন लालू प्रसाद यादव। पार्टी जी ने जो माननीय ममता जी को धमकाया है, ये बिल्कुल इमरजेंसी, इंदिरा जी का जो इमरजेंसी था वो भी छोटा होने जा रहा है। বিজেপি যখন তৃণমূলের ওপর চাপ বাড়ানোর চেষ্টা করছে, তখন পাল্টা রাজভবনের ওপর চাপ বাড়াতে রাষ্ট্রপতির দ্বারস্থ হয়েছে তৃণমূল। রাজ্যপাল নিজেই বলছেন যে তোমার দলকে সামলা, মানে উনি কে? উনি কি বিজেপির মুখপাত্র? যদি তিনি তার এই বক্তব্যে অনুতপ্ত না হন তাহলে নিশ্চয়ই আমরা কঠিন পথে যাব। দেশের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে চিঠি লিখি। রাষ্ট্রপতিকে চিঠির প্রেক্ষিতে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। রাষ্ট্রপতির কাছে অবশ্যই যেতে পারেন ওরা, সে অধিকার আছে। আমি তো বলছি রাষ্ট্রপতির কাছে যাওয়া উচিত ছিল। যখন সরকার ফেলিওর হচ্ছে, লোক তার উপরে আস্থা রাখতে পারছে না, তখন মাননীয় রাজ্যপালের কাছে লোক গেছে, আমরাও গেছি। আর ইদানিং এটা খুব হয়ে গেছে, সমস্ত বিরোধী পার্টি রাজ্যপালের কাছে প্রায় যাচ্ছে। মুখ্যমন্ত্রী বলেছেন আমাকে থ্রেট করা হয়েছে। এ তো প্রত্যেক দিন ওনার কোনো না কোনো নেতা বলে দিলীপ ঘোষ আমাকে থ্রেট করেছে এবং আমার নামে একটা এফআইআর করে। মমতা ব্যানার্জিও এফআইআর করতে পারেন। রাজ্যপালের ফোনালাপের প্রসঙ্গ টেনে এদিনও মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছে বিজেপি। তাদের দাবি সংবিধান লঙ্ঘন করার জন্য রাজ্যপালের কাছে ক্ষমা চাওয়া উচিত। আমার মনে হয় তিনি যে কমপ্লেন করছেন, যদি তার সৎসাহস থাকে সেই অডিও টেপ তিনি পাবলিকের জন্য মিডিয়ার মাধ্যমে প্রচার করুন। তিনি নিজে হতাশ, তিনি পদত্যাগ করতে চেয়েছিলেন। তাই আমরা দাবি করছি প্রশাসন চালানো আপনাদের কম্য নয়, তাই যত তাড়াতাড়ি সম্ভব উনি পদত্যাগ করুন, তাহলে বাংলা বাঁচবে। পাল্টা সুর চড়িয়েছে তৃণমূলও। বিজেপি ঘনিষ্ঠতার অভিযোগ তুলে রাজ্যপালের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছে তারা। যে জিনিস পরামর্শ দেওয়ার, তার বদলে তিনি প্রকাশ্যে বলছেন টেলিফোনের কথা গোপন। গোপন কিসের গোপন? আপনি বিজেপির প্রতিনিধি দলের সঙ্গে কথা বলার পর মুখ্যমন্ত্রীকে ফোন করে সব কথা বলছেন। আমরাও তো অনেক কিছু দিয়েছিলাম, উনি তো কোনোদিন মুখ খোলেননি। ইতিমধ্যেই বসিরহাট, বাদুড়িয়া সহ বিভিন্ন জায়গায় রাজ্য পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী টহল শুরু করেছে। এই বাহিনী মোতায়েন নিয়েও তুঙ্গে কেন্দ্র ও রাজ্যের শাসক দলের তরজা। কোনোবারই দার্জিলিংয়ের ক্ষেত্রে দেওয়া হয়নি। আর এক্ষেত্রে আমরা 4:30টার সময় চিঠি ফ্যাক্স করে দেওয়ার পর সন্ধেবেলায় তাকে জানানো হচ্ছে যে আমরা 4 কোম্পানি বা 3 কোম্পানি আধা সামরিক অর্থাৎ বিএসএফকে পোস্টিং দেব। কটাক্ষের সুরে জবাব ফিরিয়ে দিয়েছে বিজেপি। যদি এই ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে ওনারা রাজনাথ সিংয়ের কাছে যেতেন এবং সেনা চাইতেন, তাহলে এত ক্ষয়ক্ষতি হতো না। সেনাকে নিয়ে এসে থানায় বসিয়ে রাখা হয়েছে। পাহাড়ে কি হয়েছে আমরা সবাই জানি। নিজের সুরক্ষার জন্য, নিজের উদ্ধারের জন্য সেন্ট্রাল ফোর্স চেয়েছিলেন। অশান্তি মোকাবিলায় প্রশাসনিক ব্যর্থতার অভিযোগ তুলে 3 দিন জেলায় জেলায় বিক্ষোভ ও এসপি অফিস ঘেরাওয়ের ডাক দিয়েছে বিজেপি। তাদের ঘোষণা 7ই জুলাই উপদ্রুত এলাকায় যাবেন বিজেপির প্রতিনিধিরা। যদিও বিজেপি যখন এই দাবি করছে, তখন কেন্দ্র আবার বলছে তারা রাজ্যের ভূমিকায় সন্তুষ্ট। As far as the situation in West Bengal is concerned, state government is effectively handling the situation. কিন্তু প্রশাসনিক কর্তাদের কথার সঙ্গে রাজনীতির মিল আর কবেই বা হয়েছে। তাই রাজনীতি তার নিজস্ব ছন্দে এগোচ্ছে। দীপক ঘোষ ও কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ।
আমি এই পর্বে এসে সবাইকে আরেকবার মনে করিয়ে দিতে চাই যে আমরা কোনো ইতিহাসের বিশ্লেষণ করছি না, আমরা উত্তপ্ত বর্তমানকে নিয়ে আলোচনা করছি, যা সম্পূর্ণ শান্তিপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়েছে এই দাবি কেউ করবেন না। অত্যন্ত স্পর্শকাতর বিষয় এবং এ বিষয়ে এমন কোনো মন্তব্য, কোনো বিবরণ আমার মনে হয় কারুরই দেওয়া উচিত নয় যাতে একটা সংঘাতের আবহাওয়া সৃষ্টি হয়। আমি নিশ্চিত যে আমরা প্রত্যেকে শান্তি চাইব। প্রচুর কটাক্ষ আসতে পারে বাংলা সংবাদ মাধ্যমকে, কারুর মনে হলে অবশ্যই গালিগালাজ করতে পারেন, কিন্তু আমরা এই মুহূর্তে নিশ্চিত যে সবাই একসঙ্গে একটা দায়িত্বপূর্ণ দায়িত্বশীল সংবাদ মাধ্যমের একটা কাজের উদাহরণ রাখতে পারবো। আমি নিশ্চিত আমার অতিথিরা আমার সঙ্গে এই বিষয়ে অন্তত একমত হবেন। যে যত কটাক্ষই করুন, আমরা বাংলায় আগুন ছড়াতে দেব না। আমি শুভেন্দুবাবুর কাছে আসবো, একটা বাক্যে আমি আসবো আপনার কাছে। যে এই যে বলছেন রাজ্যপাল যে দিস ইজ অ্যান অ্যাটেম্প্ট টু কভার দ্য ল্যাপসেস অফ দ্য স্টেট গভর্নমেন্ট অ্যান্ড ডাইভার্ট দ্য অ্যাটেনশন ফ্রম দ্য মেইন ইস্যু অফ ল অ্যান্ড অর্ডার। ল্যাপসেস অফ দ্য স্টেট গভর্নমেন্ট, অনেক সংবিধান বিশেষজ্ঞ বলছেন যে এই স্টেট গভর্নমেন্ট তো রাজ্যপালের, তো রাজ্যপাল প্রকাশ্যে এটা বলতে পারেন কিনা? দেখুন, আজকে বিকেলে নবান্নতে সিনিয়র মিনিস্টার সুব্রত মুখোপাধ্যায় তিনি সঠিকভাবে বলেছেন যে এই রাজ্যপাল কয়েকদিন পরে অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে রাজ্য মন্ত্রিসভার পক্ষ থেকে যে বিবৃতিটা তৈরি করে দেওয়া হবে সেটা পাঠ করবেন। এইটা তো এই জায়গা অবধি তো ক্ষমতা। এবং কিছুদিন আগেই রাজ্যে বাজেট অধিবেশনের সূচনায় উনি এই সরকারের ভূয়সী প্রশংসা করে ছত্রে ছত্রে ভরিয়ে দিয়েছেন। তার মানে এই বক্তব্যটা ক্যাবিনেট যা পাশ করবে সেটা রাজ্যপালকে তিনি গত 2000 আমি দ্বিতীয় দফায় তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছে 27 মে 2016। এই যে 13 মাসের মধ্যে মহামান্য রাজ্যপাল মহোদয় কখনো একবারের জন্য বিবৃতি দিয়ে, চিঠি দিয়ে রাজ্য সরকার এবং উনার যারা অথরিটি আছে, যেখানে জানানোর সুযোগ আছে কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তর, রাষ্ট্রপতি, আমার মনে হয় না আপনাদের কাছেও জানা নেই, আমাদের কারোরই জানা নেই যে তিনি কখনো কোনো ইস্যুতে রাজ্য সরকারের ব্যর্থতার কথা বা কোনো গুরুতর বিষয় তুলে ধরেছেন। তাহলে 13 মাস ধরে তিনি একেবারে সরকারকে দেখলেন সুন্দর চালাচ্ছে, হঠাৎ করে 2 দিন 2.5 দিনের মধ্যে এমন কি ঘটে গেল যেটা তিনি বললেন। এবং যেটা সবচেয়ে বড় কথা, না কনফিডেন্সিয়ালি না, তাহলে আজকে গত 2 দিন ধরে তো কনফিডেন্সিয়ালি রাখলেন না, এটাই তো তুমি এইটা হোম মিনিস্টারকে জানাতে পারতেন। মুখ্যমন্ত্রী সামনে এনেছেন কেন? তার উত্তর মুখ্যমন্ত্রী যেমন দেননি, ভদ্রতা দেখিয়েছেন। পার্থ চট্টোপাধ্যায় কিন্তু আজকে তার স্টেটমেন্টের মধ্যে একটা লাইন বলেছে যে রাজ্যপাল মহোদয় বলেছে তুমি তোমার দলকে সামলাও। এই কথার মধ্য দিয়ে রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে ফোন তুলে কি বলেছিল এইটা অনেকটাই সামনে এসে গেছে। যে রাজ্যপাল না ডক্টর পার্থ চট্টোপাধ্যায় আজকে বলেছেন যে তুমি তোমার দলকে সামলাও। আপনি বলুন ওম প্রকাশ মিশ্র মহোদয়, সম্মানীয় মিশ্র মহোদয়, আপনি বলুন যে ঘটনাটা নিয়ে আলোচনা করছি, এই ঘটনাটাতে তৃণমূল কংগ্রেসের কোন রাজনৈতিক ভূমিকা ছিল বা আপনার দল কংগ্রেস বা অন্য কোটা কি রাজনৈতিক বিষয় না অরাজনৈতিক বিষয়? সাম্প্রদায়িকতা, এটা মেরুকরণের রাজনীতি। তুমি সেটাই তো আমাদের বক্তব্য। বিজেপি এর এই বারবারন্ত তো তৃণমূলের প্রশ্রয় হচ্ছে। ঘটনাটা ঘটতে পারে তার কারণ যে আপনাদের রাজ্যপাল কেন বলবে তোমার দলকে সামলাও? এটা টেপ শোনান না, সেটা ঠিক আছে, দায়িত্ব নিয়ে বলেছে। মুখ্যমন্ত্রী তো নিজে বলছেন যে ব্লক সভা বার্তা দিলেন, যে তাদের রাজ্যপাল সম্পর্কে বলছেন ব্লক প্রেসিডেন্ট, সেটা খুব একটা কাম্য হতে পারে না। চালিয়েছে দার্জিলিং এ, আপনি বলুন এটা পলিটিক্যাল ইস্যু কি পলিটিক্যাল ইস্যু? আজকে 3 দিন ধরে ওখানে পুলিশ প্রশাসন কিছু করলো না কেন? পুলিশের গাড়ি জ্বালিয়েছে, পুলিশের এসপি মার খেয়েছে, পুলিশ কিছু করছে না। তার সামনে এতগুলো বাড়িঘর ভাঙানো হয়েছে, তাহলে পুলিশ কেন কাজ করলো না? এই শক্তি, এবং এখানেই শক্তি পায় যে জানে আমাদের এই প্রশাসন, এই দল আমাদের ছোবে না, কারণ এই শক্তিকে আমাদের এই শাসক দল এবং আমাদের মুখ্যমন্ত্রীর খুব প্রয়োজন, তারা বারবার করেছেন। কিন্তু এটা শুধু দলের ব্যাপার নয়, এটা বিজেপি তৃণমূলের ব্যাপার নয়, এটা পশ্চিমবঙ্গের অস্তিত্বের প্রশ্ন।
আজকে পশ্চিমবঙ্গ আপনারা থাকবে অস্তিত্বকে কিনা বিপন্ন করে বিজেপির অপপ্রচার আর ওরা তৃণমূল মোকাবিলা করতে পারছে বিজেপি ঝামেলা করছে তৃণমূল মোকাবিলা করতে পারছে যে ধর্মীয় যে জনসংখ্যার অনুপাত তা ভেঙে গেছে, একটা বিস্মৃতিকে চলে গেছে। আজকে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনার এক একটা অঞ্চল ঠিক ঠিক যে এলাকাগুলোর কথা বলা হচ্ছে বসিরহাট এবং বাদুড়িয়া, সেখানকার পরিস্থিতি দেখে নেব। এটাই এখন বসিরহাট, বাদুড়িয়া সহ উত্তর 24 পরগনার বিভিন্ন এলাকার ছবি। চেনা এলাকাই যেন হয়ে উঠেছে অচেনা। বন্ধ দোকানপাট, শুনশান রাস্তাঘাট, জনজীবনে তীব্র আতঙ্ক। নিজের এলাকাতেই স্বাভাবিকভাবে ঘোরাফেরা করতে পারছেন না সাধারণ মানুষ। এদিনও বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে দুপক্ষের জটলা। এখানে এক গোষ্ঠী তো কিছুটা এগিয়ে আরেক। সকালের দিকে তেমনভাবে পুলিশের দেখা না মিললেও বেলা 12টার পর সক্রিয় হয় তারা। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে বেশ কয়েকটি জায়গায় টহল দেয় পুলিশ। গত 3 দিন ধরে যে অশান্তি হয়েছে, পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে, পুলিশের 20 থেকে 25টি গাড়ি আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, বেশ কয়েকজন আহত হয়েছেন। আজকে সকাল থেকেও কিন্তু দফায় দফায় এলাকায় সংঘর্ষ হয়। তারপর থেকে আমরা দেখতে পাচ্ছি বিএসএফ এর জওয়ানদের তাদের কিন্তু পেট্রোলিং করানো হচ্ছে। এলাকায় তারা কিন্তু পেট্রোলিং করছেন। आपसरी में ये जो चल रहा है इसी के संदर्भ में तो आगे जाके बशीरहाट तक जाएंगे, बशीरहाट जाएंगे हम। তবে বাস্তবে দেখা গিয়েছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী যেখানে টহল দিয়েছে সেই সময় সেখানকার পরিস্থিতি স্বাভাবিক হয়েছে, কিন্তু অশান্তি ছড়িয়েছে অন্য জায়গায়। আজকে সকালেও এখন ওখানে গন্ডগোল চলছে। এখনো উচিত মুখ্যমন্ত্রী সর্বদলীয় বৈঠক ডাকা, সেনা নামানো এবং কড়া বার্তা শুধু নয়, কড়া পদক্ষেপ করা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে 144 ধারা জারি করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তিমূলক প্রচারের জেরে পরিস্থিতি যাতে আরও অশান্ত না হয় তার জন্য সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বাদুড়িয়া, বসিরহাট, দেগঙ্গার বিস্তীর্ণ এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন। প্রকাশ সিনহা, এবিপি আনন্দ। এই মুহূর্তে বসিরহাট, বাদুড়িয়ার বিস্তীর্ণ অঞ্চলে ইন্টারনেট পরিষেবা বন্ধ আছে, কিন্তু রাজনৈতিক চাপানুতর ইন্টারনেট মাধ্যম, ইন্টারনেট বাহিত হয়েই শেষ পর্যন্ত টুইটার এবং ফেসবুকে এসেছে। যেমন তথাগত রায় এবং ডেরেক ওব্রায়ান তাদের মতামত দিয়েছেন, বিতর্ক হয়েছে। শুধু মিথ্যে কথা বলে, এবং ফেসবুক আমি নিজেও ভালোবাসি, আমি নিজেও করি, সোশ্যাল নেটওয়ার্ক আমরা সবাই ভালোবাসি, কিন্তু কেউ কেউ তো কাজের মিসইউজও করে। ফেসবুকের একটি পোস্ট ঘিরে অশান্তি ছড়িয়েছে বসিরহাটে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে বসিরহাট ও বনগাঁর বিস্তীর্ণ অঞ্চলে ইন্টারনেট ওয়াইফাই পরিষেবা বন্ধ রাখা হয়েছে, যাতে উস্কানি দেওয়ার জন্য কেউ সোশ্যাল নেটওয়ার্কিং সাইটকে ব্যবহার করতে না পারে। তবে সেই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটেই এখন রাজ্যপাল ও রাজ্য সরকারের সংঘাত নিয়ে চলছে তুমুল রাজনৈতিক চর্চা। ত্রিপুরা রাজ্যপাল তথাগত রায় এদিন কার্যত কেশরীনাথ ত্রিপাঠীর পাশে দাঁড়িয়ে টুইট করেছেন, আমি ওনাকে বহু বছর ধরে চিনি, তিনি অত্যন্ত ভদ্রলোক, কথাবার্তায় নরম, নীতিতে দৃঢ়। রাজ্যের সঙ্গে রাজ্যপালের সংঘাত প্রসঙ্গেও তিনি টুইট করেছেন, ভারতীয় সংবিধান অনুসারে রাজ্যপালের সবকিছু জানার এবং পরামর্শ দেওয়ার অধিকার আছে, এরপর বাকিটা মুখ্যমন্ত্রীর ওপর, এর মধ্যে কোনো ঝগড়াঝাঁটির জায়গা নেই। পশ্চিমবঙ্গের রাজ্যপালের পাশে দাঁড়িয়েছেন উত্তরপ্রদেশের স্বাস্থ্যমন্ত্রী সিদ্ধার্থনাথ সিংহ। ममता बनर्जी, आप फेडरल स्ट्रक्चर की दुहाई तो दे रही हैं, मगर फेडरल स्ट्रक्चर गवर्नर का अधिकार है कि कोई भी असंवैधानिक चीज हो तो उसकी वो रक्षा करे, और वही गवर्नर साहब कर रहे हैं। এই আক্রমণের মুখে সুর চড়িয়েছে তৃণমূল। জাতীয় মুখপাত্র ডেরেক ওব্রায়ান টুইট করেন, ত্রিপুরার রাজ্যপাল উত্তরপ্রদেশের একজন মন্ত্রী ভক্তদের সঙ্গে মিলে চিয়ার লিডারে পরিণত হয়েছেন এবং সাম্প্রদায়িক অশান্তি ছড়ানোর চেষ্টা করছেন। সময় যত গড়াচ্ছে বাকযুদ্ধের পারদও ততই চড়ছে। এবিপি আনন্দ। বিজনের কাছে আসবো। বিজন, আমি বিরোধী দলগুলোর কথায় আসি। সেটা হচ্ছে আজকে সিপিএম একদম সরাসরি দুটো জিনিস চেয়েছেন, একটা হচ্ছে সর্বদল বৈঠক, আর একটা হচ্ছে সেনা নামাতে হবে। পাশাপাশি বিজেপি রাষ্ট্রপতি শাসন এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগ। কংগ্রেসের অবস্থান খানিকক্ষণ আগেই আমরা দেখলাম জাতীয় স্তরে, রাজ্য স্তরেও। কি বল? রাজ্যপালের মহামান্য রাজ্যপালের যে কথাটা এসছে সেটা আইন শৃঙ্খলা সংক্রান্ত কথা তিনি বলেছেন। আচ্ছা, দুটো জায়গা থেকে আইন শৃঙ্খলাটা বোঝা যায়। এক হচ্ছে রাজ্যের গোয়েন্দা দপ্তর, দুই কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তর। কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের যিনি মুখপাত্র
অশোক প্রসাদ তিনি বলছেন রাজ্য প্রশাসন সঠিকভাবে কাজ করছে, আর রাজ্য সরকারের পক্ষে রাজ্যের গোয়েন্দা দপ্তরের যে মতামত সেটা মুখ্যমন্ত্রী তার মতো করে পুলিশ মন্ত্রী হিসেবে তিনি কাজ করছেন। আচ্ছা, তাহলে রাজ্যপাল তিনি কোত্থেকে খবরটা পেলেন? তিনি যেই এত বিতর্ক তৈরি হলো, যেটা নিয়ে এত গন্ডগোল, সেই তথ্যটা কার? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ভুল বলছে না আমাদের বাংলার রাজ্য সরকার ভুল বলছে? ওনার তথ্য সূত্র কোনটা? বিজেপির প্রতিনিধি দল যে দেখা করতে গেছিল সেইটাই সূত্র? যদি সেটা সূত্র হয় তাহলে কয়েকটা ছবি দেখার পর তিনি সঙ্গে সঙ্গে ফোন করে জানালেন, মুখ্যমন্ত্রীকে বললেন, সেখানেই তো গলদ। আমার মনে হচ্ছে মুখ্যমন্ত্রী তো নিজেই বললেন, আমি কাউকে ডিস্টার্ব করিনি, আমি একটু বলে আমার কাছে প্রশ্ন হলো, যদি উনি মনে করতেন যে ওনার কাছে কোনো তথ্য আছে, সেই তথ্যটা তো একটা কোনো জায়গা থেকে আসবে। বললেন ওনার প্রশাসন ফেল করেছে, মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন ওনার এতে। আপনি একটু শুনুন বলেছেন তো, আপনি সেটা বলুন, আপনি একটু শুনুন না, আমি তো আপনাকে ডিস্টার্ব করিনি প্লিজ। মুখ্যমন্ত্রী তো বলেছেন। এবার প্রশ্ন হলো, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ বলার পর মুখ্যমন্ত্রী কোনো বক্তব্য রাখলেন না এই বিষয়ে, রাজ্যপাল রাখলেন। আসল কথাটা হলো এটা যে বাংলার মানুষের সঙ্গে যে ধরনের আচরণ করছে বিজেপি, যে এই একটা আচরণ করা, বাইরের রাজ্য থেকে লোক নিয়ে আসা, সাম্প্রদায়িক একটা উস্কানিমূলক কথা বলা, সেটা পরপর বেড়ে চলা, সেটাকে কোথাও সাপোর্ট করছেন বা সমর্থন করছেন আমাদের রাজ্যপাল। এবং সেই কথা কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় নেত্রীর পক্ষ থেকে, সুস্মিতা দেব কংগ্রেসের পক্ষ থেকে যে কথা বলেছেন, বরখাস্তের কথা রাজ্যপালের, আমি বলছি বরখাস্ত নয়, বাংলার রাজ্যপালও উনি বিহারেরও রাজ্যপাল, এই মুহূর্তে বিহারের দায়িত্ব আছেন। আমার মনে হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে কোথাও একটা বিষয় আসা উচিত যে বিহারের রাজ্যপালের দায়িত্বে তিনি থাকবেন, বাংলা থেকে তিনি সরবেন, তাহলে বাংলার মঙ্গল, বাঙালির মঙ্গল। এ তো খুব মজার কথা বলছেন, মুখ্যমন্ত্রী এত বড় একটা প্রেস কনফারেন্স করলেন, আনপ্রেসিডেন্টেড। কেন না তিনি নিজেই বললেন তার প্রশাসন ব্যর্থ হয়েছে। আমি ওনার কথা কোট করছি, মুখ্যমন্ত্রী আরো একটা কথা বলেছেন যে আমি যে কমিউনিটির জন্য এত করি তারাই আমাকে আঘাত দিয়েছে, অর্থাৎ এই গন্ডগোল তারা আড়াই দিন ধরে ঘটনা চলছে, বাস বন্ধ রয়েছে, ট্রেন বন্ধ রয়েছে, আর সবকিছু ঠিকঠাক চলছে। আড়াই দিন ধরে চলছে মানে কি পুলিশ গুলি চালালে ভালো হতো? আর আপনারা সেই লাস্টটাকে রাজনীতি করতেন। 356 ধারার কথা বলছেন আপনারা, কি কারণে 356 ধারার কথা বলছেন? কি কারণে 356 ধারার কথা বলছেন? তিনজন এমএলএ নিয়ে আপনারা সরকার করবে? গোর্খাল্যান্ডে গুলি চালায় তিনজন এমএলএ নিয়ে সরকারের নীতিতে পড়ে না। আপনারা মধ্যপ্রদেশের গোরখা বাহিনী দিয়ে জাতীয় মাদ্রাসা কৃষকদের খুন করেছেন, গুলি চালায় আমি একবার সরাসরি চলে যাব উদয়ন বন্দ্যোপাধ্যায়ের কাছে। উদয়নদা, কালকেও আপনি বলছিলেন যে প্রথম চিঠিতে আপনার যা প্রতিক্রিয়া ছিল, আমি জানি না আজকে দ্বিতীয় চিঠিতে কি প্রতিক্রিয়া হবে। কালকে যদি থাকে রাজ্যপাল, মাননীয় রাজ্যপাল তিনি আত্মপক্ষ সমর্থন করেছিলেন, আজকে একেবারে সরাসরি আক্রমণ করেছেন, কি বলবেন? না, আমি যেটা বলার চেষ্টা করছিলাম সেটা হলো মাননীয় রাজ্যপাল যে দ্বিতীয় চিঠিটা দিয়েছেন তার যে বয়ান, সেই বয়ানটা সম্পূর্ণভাবে তিনি নিজের সরকারকে সমালোচনা করছেন, সেই সমালোচনাটা নিজের সরকারকে করছেন, সেটা খুব অস্বাভাবিক একটা ঘটনা। কিন্তু সুমন, আমরা কেন রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর এই দ্বন্দ্বের মধ্যে থাকব? আমরা এখান থেকে তো বেরোতে হবে। এবং আমার মনে হয় যে রাজ্য সরকার অবশ্যই আইন শৃঙ্খলার দিকটা গুরুত্ব দেবেন, কিন্তু তার সাথে সাথে যেটা দেখা দরকার সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ জুড়ে যে একটা অশান্তির পরিবেশ তৈরি করার চেষ্টা চলছে সে বিভিন্ন মহল থেকে, সেই চেষ্টাটাকে আমরা কিভাবে প্রতিহত করতে পারি, সেই চেষ্টাটা কিন্তু করতে হবে রাজ্যপাল আর মুখ্যমন্ত্রীর দৈরথ দিয়ে নয়,
সেই চেষ্টাটা করতে হবে সামাজিকভাবে, সেই চেষ্টা করতে হবে রাজনৈতিকভাবে, এবং আমরা রাজনৈতিক এবং সামাজিক প্রতিরোধ করতে হবে যে এই দাঙ্গার পরিস্থিতি লাগানোর চেষ্টা করা হচ্ছে বা পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা ভেঙে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি করা হচ্ছে। সেটা যে কমিউনিটি করুন, সেই কমিউনিটিকে প্রতিহত করতে হবে। কমিউনিটি লিডার্সরা থাকতে পারেন, বিভিন্ন মানে নাগরিক সমিতি, নাগরিক সমাজের মানুষরা থাকতে পারেন, রাজনৈতিক লিডাররা থাকতে পারেন। তাদের সবাইকে কিন্তু একটা মানে বড় ধরনের ঐক্যের জায়গা তৈরি করতে হবে, মানবিক ঐক্য, রাজনৈতিক ঐক্য, যেখানে আমরা বলবো না সাম্প্রদায়িকতা চলবে না পশ্চিমবঙ্গে। এই কথাটা আমাদের বলতে হবে, না হলে কিন্তু খালি সেনাবাহিনী নামিয়ে, খালি পুলিশ নামিয়ে এই সমস্যার সমাধান হবে না। উদাহরণ আমি সম্পূর্ণ আপনার সঙ্গে একমত। আমি দর্শকদের সামনে শুধু একটা ঘটনা রাখতে চাইবো যে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হন কিন্তু সাধারণ মানুষ। কিভাবে তাদের জীবন, তাদের পরিবার, তাদের সামাজিক সম্পর্ক অ্যাফেক্টেড হয়। একটা ছোট্ট উদাহরণ দিই। বসিরহাটের একটি মেয়ের আজকে বিয়ে হওয়ার কথা বলছি, এই মুহূর্তে যখন এই অনুষ্ঠান চলছে তার বিয়ে শুরু হয়ে গেছে। আটকে পড়েছিলেন এই গণ্ডগোলে, কোনোভাবে যাতায়াতের কিচ্ছু পাচ্ছিলেন না, এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সেই মুহূর্তে যেরাম ছিল বাড়ি থেকে বেরোতে পারছিলেন না। প্রত্যেকে, তার পাত্র যার সঙ্গে বিয়ে হওয়ার কথা, তাদের বাড়িরও সকলে ভাবছিলেন যে মেয়েটি হয়তো লগ্নভ্রষ্টা হবে। রাত 10টা অবধি আজকে লগ্ন ছিল হিন্দু মত অনুযায়ী। এবিপি আনন্দে তারা যোগাযোগ করেন। আমাদের মনে হয়েছিল যে এই যাবতীয় উত্তেজনার যে খবরাখবর আমরা দিচ্ছি তার পাশাপাশি এই একটি পরিবারের পাশে দাঁড়ানো অবশ্যই আমাদের কর্তব্য। আমরা চেষ্টা করেছি মেয়েটিকে পাত্রস্থ করা, যেখানে তার বিয়ে হচ্ছে কলকাতার এই বাগুইহাটি অঞ্চলে, সেখানে পৌঁছে দেওয়ার। আপনাদের সামনে এই ঘটনাটা এই জন্য রাখছি যে সাধারণ মানুষের জীবন, প্রত্যেকের ইন্ডিভিজুয়াল ঘটনা এককভাবে হয়তো আমাদের পক্ষে তুলে ধরা সম্ভব হয় না, কিন্তু কিভাবে অশান্তির জন্য সাধারণ মানুষের জীবন অ্যাফেক্টেড হয়, কতটা উদ্বেগ, কতটা আতঙ্কে একটা সাধারণ পরিবারকে পড়তে হতে পারে। দেখুন। এ তো দিলসে ছবির গানের একটি প্রতীকী দৃশ্য মাত্র, কিন্তু অশান্ত বসিরহাটে এরকমই এক ভালোবাসা শত বাধার পর অবশেষে পরিণতির মুখে। বিভিন্ন জায়গায় অশান্তির আঁচ, রাস্তায় রাস্তায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর টহল। বিয়ের দিন ঠিক, অথচ চারিদিকে অগ্নিগর্ভ পরিস্থিতি। এই পরিস্থিতিতে আতান্তরে পড়ে গিয়েছিলেন মেয়ের বাবা। কিভাবে হবে বিয়ে, কিভাবে আসবেন বরযাত্রীরা? দিশেহারা অবস্থা হয়েছিল বসিরহাটের বর্মন পরিবারের। বুধবার বিকেলে এই খবর এসে পৌঁছয় এবিপি আনন্দর কাছে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি বসিরহাটের ত্রিমোহিনী এলাকায়। আমরা খবর পেয়েছি এখান থেকে মাত্র 8 কিলোমিটার দূরে একটি পরিবার আটকে রয়েছে। পরিবারের মেয়ের আজকে বিয়ে। এতটুকুও দেরি না করে ময়লা খোলার উদ্দেশ্যে রওনা দেন বসিরহাটে খবর সংগ্রহে যাওয়া এবিপি আনন্দর প্রতিনিধিরা। 8 কিলোমিটার পথ পেরিয়ে আমরা হাজির হই বর্মন বাড়িতে। এবিপি আনন্দর প্রতিনিধিদের দেখতে পেয়ে ছুটে আসেন মেয়ের বাবা কাকা, এই আশায় যে এবার হয়তো মুশকিল আসান হতে চলেছে। পুরো বসিরহাট আটকে আছে, সেভাবে আমরাও আটকে আছি। এখানে বোধহয় আমি আশেপাশে 5টা বিয়ে হচ্ছে, কোনোটাই সম্ভবত আজকে হচ্ছে না। আপনারা না আসলে পুরো ক্যান্সেলই হতো। কিছু পাচ্ছি না, আমাদের যা মানে ছিল সেগুলো মানে যেতে চাইছে না ভয়ে। কোনো গাড়ি নিয়ে অন্য জায়গায় স্থানান্তরিত করে বিয়ে দেওয়া, সেটাও আমরা, আপনারা এসছেন বলে আমরা সেই সাহসটুকু পাচ্ছি। কিন্তু এই পরিস্থিতিতে কিভাবে বসবে বিয়ের আসর, কিভাবে নতুন জীবন শুরু করবেন বছর 27-এর সঙ্গীতা? অগত্যা বাগুইয়াটির হাতিয়ারায় বরের বাড়ির সঙ্গে ফোনালাপ শুরু করে কনেপক্ষ। দুপক্ষের সম্মতিতে ঠিক হয় কনেকে নিয়ে আসা হবে বরের বাড়িতে, সেখানেই বিয়ে হবে। দুহাত এক করতে এগিয়ে আসে এবিপি আনন্দ, কিন্তু ছোট গাড়ি হওয়ায় সমস্যা দেখা দেয়। কিন্তু ভালোবাসার পথে কোনো বাধাই বাধা নয়। গাড়ির পেছনের আসনে বসানো হয় কনে ও তার 3 নিকট আত্মীয়কে। সামনে চালকের পাশে যেখানে একজনের বসার জায়গা, সেখানে কোনো মতে বসেন আমাদের 2 প্রতিনিধি। বিদায় বেলায় মেয়ের বাড়ির সামনে তখন অন্য আবহ, সুখ দুঃখ তখন সব মিলেমিশে একাকার। কনেকে নিয়ে কলকাতার উদ্দেশ্যে ছুটতে শুরু করলো এবিপি আনন্দর গাড়ি। কিন্তু কিছুটা এগোতেই জায়গায় জায়গায় গাড়ি আটকানোর চেষ্টা হলো, কিন্তু থামেনি চাকা। 2.5 ঘন্টা পর বরের বাড়িতে হাজির হই আমরা। হাঁপ ছেড়ে বাঁচে 2 পরিবার। হুমায়ুন আহমেদ লিখেছেন, যুদ্ধ এবং প্রেমে
কোনো কিছু পরিকল্পনা মতো হয় না। প্রকাশ সিনহা, এবিপি আনন্দ। শুভেন্দুবাবু, এই মুহূর্তে এই অনুষ্ঠান যখন চলছে তখন মেয়েটির বিয়ে হচ্ছে, আমি নিশ্চিত যে আমরা সবাই তাদের জন্য বিবাহিত জীবন সুখের হোক এই শুভেচ্ছা রাখবো। এবং একটু তফাৎ করতে হয়েছে, মেয়ের বাড়িতে সাধারণত বিয়ের অনুষ্ঠান হয়, এখন যা পরিস্থিতি কলকাতায় ছেলেটির বাড়িতে বিয়েটা হচ্ছে। না না, এটা নিশ্চয়ই একটা খুশির খবর এবং আপনারা অত্যন্ত দায়িত্ব নিয়ে কাজটা করেছেন এবং আমরা সবাই চাইবো যে সুষ্ঠুভাবে এদের শুভ বিবাহ সুসম্পন্ন হোক, সবারই কামনা থাকে। পাশাপাশি বারবার মোহিতবাবু বলছিলেন যে পরিস্থিতি এই মুহূর্তে কিরাম আছে এবং সেটা কতক্ষণের মধ্যে, কত ঘন্টা আমি জানি এইভাবে টাইম লাইন দেওয়া খুব মুশকিল, কিন্তু স্বাভাবিকত্বের দিকে কি এগোচ্ছে ক্রমশ? আমরা চাই এই বিবাহটা ভালোভাবে হোক, কিন্তু এই ঘটনাটাই দেখালো যে অবস্থা স্বাভাবিক নয়। তাদের গাড়ি আটকানো হয়েছে, কন্যাকে মেয়েকে স্বাভাবিক নয় তো বটে। আমি আপনার তবে সবাই মিলে প্রচেষ্টা করছেন এই শুভ ব্যাপারটাকে তো নিশ্চয়ই আমরা সাধুবাদ জানাবো। এই ব্যাপারে এবিপি আনন্দকেও আমার ধন্যবাদ রইল, যেটা একটা অত্যন্ত ভালো কাজ হয়েছে। সংবাদ মাধ্যমের সাধারণ দায়িত্বের বাইরে গিয়ে যেটা করেছেন, এই মানবিকতাটা আমরা সবসময় চাই, আশা করি। বাংলার সম্প্রীতির মেলবন্ধন কিন্তু এটা আমরা যে বাংলায় এইভাবেই থাকতে অভ্যস্ত, আমরা এই দাঙ্গা হিংসা যারা ছড়ায় তাদের বিরুদ্ধে, সেটাই প্রমাণ করে। এটা খুব ভালো উদ্যোগ এবং কিন্তু অসুবিধার জায়গাটা হচ্ছে এই যে আমরা রিপোর্টিং করলে পাঁচটা জায়গায় রোড ব্লকে। আমি যেটা প্রথম থেকে এমফাসাইজ করতে চাইছি যে মানে একটা সময় সত্যি সংশয় ছিল প্রকাশ দা, আপনাকে আমি বলছি যে গাড়িটা ওই 5টা জায়গায় পার হয়ে পৌঁছতে পারবে কিনা আমি যেটা আর কি আমাদের স্থানীয় নেতৃত্ব তাদের সঙ্গে কথা বলেছি। বাদুরিয়াতে আপনারা জানেন কংগ্রেসের এমএলএ আছেন, দীর্ঘদিন ধরে সেখানে আমাদের প্রতিনিধিত্ব রয়েছে। আমাদের এমএলএ দিলু আমাকে বললেন বাদুরিয়ার অবস্থা দ্রুত নর্মালটির দিকে এগোচ্ছে, এটা খুব ভালো কথা। কিন্তু পাশাপাশি বসিরহাটে কিন্তু ডিটোরিয়েশন হয়েছে এবং সেটাকে কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন আমার মনে হয় যে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে দেখা উচিত। এটাকে আমরা কনফ্লিক্ট জায়গাগুলিকে এইগুলিকে লোকালাইজ করা উচিত। এবং আমি তোমাদের কাছেও অ্যাপিল করব, এই যে একটা আমরা লড়াইয়ের জায়গা, সংঘাতের জায়গা, রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, এইটা জায়গা থেকে বেরিয়ে এসে অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে আইন শৃঙ্খলা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি। যারা এই ধরনের আইন ভাঙে তারা কোনো রাজনৈতিক দলের কর্মী হতে পারে না, যাদের জাত ধর্ম বর্ণ কিছু হতে পারে না। প্রশাসনকে কঠোরভাবে তাদের দমন করাই হলো একমাত্র উপায়। আমি মুখ্যমন্ত্রীর সাথে একমত। মুখ্যমন্ত্রী বলেছিলেন না যে দুদলকে চাপিয়ে দিবেন, একেবারে পরিষ্কার। এটা যারা এই ধরনের কাজের সাথে যুক্ত থাকে তারা মানবতা বিরোধী, তাদের কোনো জাত ধর্ম বর্ণ ভাষা কিচ্ছু হতে পারে না, তাদের নিজের আখেরে গোছানো ছাড়া কিছু হতে পারে না। বারবার ভারতবর্ষে দেখা গেছে এদের বিরুদ্ধে শক্ত থেকে শক্ততর ভাবে দমন করতে হবে, পরিষ্কার করে। বিশ্বনাথবাবু, আমার পাশাপাশি আরেকটা প্রশ্ন আছে, আজ বিভিন্ন জায়গায় দত্তপুকুর, অশোকনগর রেল অবরোধ হচ্ছে কি দাবিতে? যে মুখ্যমন্ত্রীর প্রশাসনের বিরুদ্ধে। আমি বলছি যে মুখ্যমন্ত্রী তো রেলে চলে যাচ্ছেন না, সেই আবার এফেক্টেড হচ্ছেন সাধারণ মানুষ। আমার একদম স্বাভাবিক প্রশ্ন, রেল অবরোধ মানে আমি বলছি যে আর আটকে আছেন কারা? সাধারণ নিত্যযাত্রী, কোনো সলিউশন দেয়? না, আপনাকে যেটা বলা দরকার সেটা হচ্ছে পশ্চিমবাংলায় কোচবিহার লোকসভা এবং দক্ষিণকাঠির উপনির্বাচনের পরে আপনারা দেখেছেন যে তথাকথিত বাম বা কংগ্রেসের ভোটের একটা অংশ বিজেপির দিকে বিজেপির ভোট অনেকটা, এবং এই দলটা আপনার চায় না পশ্চিমবঙ্গ শান্তিতে থাকুক। কিন্তু শুভেন্দুবাবু আমি আপনাকে বলছি, এবং এরা জানে যে কেন্দ্রীয় সরকারের উন্নয়নমূলক যে প্রতিশ্রুতি এবং তার প্রয়োগ আর রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজ, দুটোর প্রতিযোগিতায় কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রের শাসক দল অনেক পিছিয়ে আছে। স্বাভাবিকভাবে একমাত্র ধর্মীয় মেরুকরণ এবং সাম্প্রদায়িক উত্তেজনার মধ্য দিয়ে এই একটি বিপুল ভোটে নির্বাচিত সরকার তাকে বিব্রত বিচলিত করে রাজ্যে অশান্তি তৈরি করাই হচ্ছে এদের একমাত্র এজেন্ডা। এবং সেই কারণে হচ্ছে, তবে আমি আশ্বস্ত করতে পারি বিশ্বনাথ বাবুকে, আপনাকে একটা প্রশ্ন প্লিজ, আজকে যদি আপনি বিরোধীদের জেতা মানে বিশেষ করে সিপিএম এবং কংগ্রেসের জেতা পঞ্চায়েত পুরসভাগুলো দখল না করতেন ওইভাবে,
গায়ের জোরে পয়সা দিয়ে আজকে বিজেপির এই উত্থানটা হতো? আপনাকে অন্যায়ভাবে দখল করেছেন। প্রমাণ নেই। মুর্শিদাবাদ জেলা পরিষদ কিভাবে দখল করেছেন? মালদা জেলা পরিষদ কিভাবে দখল করেছেন? বিরোধী শক্তি যদি থাকতো আইনের মধ্যে বিরোধী শক্তি আমি আপনাকে জেলা পরিষদ পঞ্চায়েত পুরসভা একের পর এক দখল করেছেন। দখল করে আজকে বিরোধী শূন্য করেছেন। সেই বিরোধী শূন্য সুযোগটা নিচ্ছে বিজেপি। বিজেপি আজকে বারবার পেছনে যে আমরা কিন্তু পঞ্চায়েত আইনের মধ্যে দাঁড়িয়ে সুযোগ নিয়েছে। যেভাবে আপনারা দখল করেছেন সেটা অন্যায় অবিচার এবং আজকে আপনার কাছে যা প্রমাণ নেই দয়া করে বলবেন না। আপনার কাছে তথ্যের প্রমাণ নেই। না না অবশ্যই প্রমাণ আছে, সবাই জানে। বন্ধু প্রমাণ নেই। আমি পঞ্চায়েত আইনের মধ্যে সবাই জানে মুর্শিদাবাদ করেছে, সুইচবার করেছে পঞ্চায়েত বলে দিচ্ছে। না দমকলের রায়গঞ্জে কি হলো? দমকলের কি করেছেন? রায়গঞ্জে কিভাবে জানেন না? এগুলো কোনো নিজেই ক্ষমতার ভাগাভাগিটা গুরুত্বপূর্ণ নয়। পশ্চিমবঙ্গের সামাজিক চিত্রে অন্য যে ঘটনাগুলো ঘটছে যেগুলোর সঙ্গে কোনো রাজনৈতিক ক্ষমতার ভাগাভাগি নয়, কালিয়াচক ঘটেছিল, সেখানে কোনো রাজনৈতিক সংঘাত ছিল না। সরকার হ্যান্ডেল করেছে কোনোভাবে। আমি সেই প্রসঙ্গে আসছি না, কিন্তু ধুলাগড়ে যেটা হয়েছিল সেখানে কোনো রাজনৈতিক সংঘাত ছিল না। আজকে তৃণমূল সরকার আসার পর একটি বিশেষ সাম্প্রদায়িক পরিস্থিতি এরকম ভাবে ঘটে উঠছে, তাতে বিজেপি টিজেপি কাউকে কিছু করতে হবে না। আপনারা রাজ্যে যে বিভাদ তৃণমূল 11 সালে এসেছিল, কিছু হয়নি। আপনারা শুরু করেছেন 11 থেকে 14 কিছু ঘটেনি। তৃণমূল এসেছিল না। আপনি যেগুলো আপনি কালিয়াচক ধুলাগড় যা বলছেন 14 সালের পরে আপনারা শুরু করেছেন। 11 সালের পরে কথা বলেন। 11 সালের পরে কিছু হয়নি, হয়েছে। দ্রুত একবার আমি আসবো ট্রেন অবরোধের যে প্রশ্ন আমি বারবার তুলছি। বসিরহাটের অশান্তির আঁচ এবার ছড়াচ্ছে আশপাশের এলাকাতেও, তার ছাপ পড়ছে সাধারণ মানুষের জীবনে। মঙ্গলবার সকাল থেকে শিয়ালদা বনগাঁ শাখায় একের পর এক স্টেশনে শুরু হয় অবরোধ। প্রথমে অশোকনগর, তারপর দত্তপুকুর। অশোকনগর স্টেশনে এদিন সকাল 8:30 থেকে অবরোধ শুরু হয়। কিছুক্ষণের মধ্যে অবরোধের ফাঁসে পড়ে দত্তপুকুরও। অফিস টাইমে পরপর দাঁড়িয়ে যায় ট্রেন। স্টেশনে জমে থেকে ভিড়। স্কুল কলেজ অফিসে যাওয়ার জন্য বেরিয়ে চূড়ান্ত হয়রানির মুখে পড়েন সাধারণ মানুষ। দাঁড়িয়ে আছে ঘন্টা দেড়েক। কি অবস্থা রেলের? তো বিভিন্ন স্টেশনে অবরোধ, ট্রেন কখন আসবে কোনো সঠিক খবরই নেই। বিভিন্ন জায়গায় অবরোধ দেখছি এবং একটা কাজের জন্য তো যাচ্ছিলাম, এখন সেই কাজটা মিটবে কি না সেটাই সন্দেহ। অশোকনগরে 1.5 ঘন্টা পর অবরোধ উঠলেও দত্তপুকুরে অবরোধ উঠতে দুপুর গড়িয়ে যায়। ততক্ষণে শিয়ালদা বনগাঁ শাখায় ট্রেন চলাচল পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছে। লোকে যে রাস্তা দিয়ে যাবে তারও উপায় ছিল না, কারণ গোদের ওপর বিষ ফোঁড়ার মতো বেলা 12:30 থেকে মধ্যমগ্রাম চৌমাথায় বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শুরু হয় পথ অবরোধ। দিনভর সাধারণ মানুষের ভোগান্তির এই ছবি দেখে অনেকেই প্রশ্ন তুলছেন, এসব করে কার কি লাভ হচ্ছে? বসিরহাটের অশান্তির জেরে সেখানকার জনজীবন স্তব্ধ, লোকে ভয়ের চোটে বাইরে বেরোতে পারছে না। এদিন একাধিক জায়গায় অবরোধের জেরে যাদের ভোগান্তির মুখে পড়তে হলো তারাও সাধারণ মানুষ। তাহলে সব মিলিয়ে ক্ষতিটা কার হলো? সেই সাধারণ মানুষের। তাহলে কিসের স্বার্থে এই অবরোধ? এতে কার লাভ? সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। জাতীয় পতাকা নিয়ে ট্রেন অবরোধ, কার লাভ, কার জন্য? দেশদ্রোহীরা এই কাজটা করছে, যারা করছে এই দাঙ্গা, জয়বাবু রেল অবরোধ করে দেশদ্রোহী তাড়াবেন। হবে না, পশ্চিমবঙ্গটাকে তো একটু বলতে দাও। দেশদ্রোহী ভাগাবো কি করে? এখানে তিনটা ইস্যু এসছে। বিজেপি
চেষ্টা করে যাচ্ছে যদি এই সমস্ত যে অশান্তির জায়গাগুলি হয়েছে এটাকে যদি বিস্তারিত করা যায়। বারবার করে তারা চেষ্টা করেছে, বারবার করে ফেল করেছে। আমার রাজনৈতিক বিশ্লেষণ হচ্ছে যে তৃণমূলের প্রত্যক্ষ অপ্রত্যক্ষ মদতেই বিজেপি এখানে বাড়ছে। আজকে সেন্ট্রাল গভর্নমেন্টই ঠিক করছে যে এই তৃণমূল কংগ্রেসের সরকারের স্থায়িত্ব, এদের নেতা মন্ত্রীদের কতদিন তারা থাকতে পারবেন, ক্যাবিনেট চলতে পারবে কিনা, এবং সেই বিশ্লেষণ আমরা আগেও করেছি। দুটো কথা বলি, মন্তেশ্বর বলে একটা জায়গা আছে বর্ধমানে, আজকে থেকে ঠিক 1 বছর 1 মাস আগে সেখানে জোট প্রার্থী মাত্র 800 ভোটে হেরেছিলেন। বাই ইলেকশন হলো, তাতে তৃণমূল কংগ্রেস 1,27,000 ভোটে জিতেছে। কিভাবে ইলেকশন হয়েছে? আজকে শুভেন্দু অধিকারী আছেন, তাকে ব্যক্তিগতভাবে খুব পছন্দ করি, খুব ভালো উনি রাজনীতিবিদ, কিন্তু প্রধান পুরোহিত, আমি চার্জ করছি প্রধান পুরোহিত যে দলগুলি ভাঙাচ্ছে, বিভিন্ন জায়গায় নগরপালিকা, বিভিন্ন জায়গায় রাজ্যে তৃণমূলের জন্য নাকি বারবারন্ত হয়েছে বিজেপির। সারা ভারতবর্ষে কংগ্রেসটা ডুবলো কার জন্য? কংগ্রেস কিছুই ডোবেনি, কংগ্রেস আমি সম্মানীয় ওম প্রকাশ মিশ্র মহোদয়কে বলি যে আপনি ভাঙানো, দখল এসব কথা বলছেন, কিন্তু আপনি জানেন যে 2016 সালে সিপিএমের সঙ্গে আপনারা জোট করে এমন একটা এনভায়রনমেন্ট তৈরি করেছিলেন, বিশেষ করে মালদা মুর্শিদাবাদ এইসব জায়গায়, যে এবারে আমরা ক্ষমতায় আসছি, এবং তারপরে আপনারা ফেল করে যাওয়ার পরে আপনাদের সঙ্গে কোনো লোক থাকতে চাইছে না, কারণ আপনারা কমিটমেন্ট দিয়েছিলেন ওখানকার কংগ্রেসের লোকজনকে যে এবারে আমরা ক্ষমতায় আসবো, তৃণমূল 11তে ক্ষমতায় এসেছে, কংগ্রেসের মুখ্যমন্ত্রী হবে। অর্থাৎ কংগ্রেস যখন বেরিয়ে এসে সিপিএম এর হাত ধরেছে, যোগ বিয়োগের অঙ্ক বলছে, তৃণমূল আর আসছে না। এবারে ওই লোকগুলো আপনাদের সঙ্গে থাকতে চাইছে না, এবং প্রত্যেকটি জায়গায় আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, আপনি অত্যন্ত শিক্ষিত মানুষ, পঞ্চায়েত আইনের দলবদলের যে 1/3 বেশি সদস্য, তারা প্রথমে আলাদা ব্লক তৈরি করতে পারে, পরে অন্য দলে সুইচ ওভার করতে পারে ডিভিশনাল কমিশনারের কাছে আবেদন করে। কমপ্লিটলি আমরা আইনের মধ্যে দাঁড়িয়ে আমি আপনাকে বলি না, আপনি তো মুর্শিদাবাদ মালদার পঞ্চায়েত বলেছেন, আমি আপনাকে বলি মন্তেশ্বরের কথা বলছেন, প্রত্যেক জায়গায় আপনারা ভোট শেষ হলে সন্ধ্যাবেলা বলেন সেন্ট্রাল ফোর্স দিয়ে ভোট হয়েছে, ভালো ভোট হয়েছে, আর গণনার পরে বলেন আমরা এই মুহূর্তে যেখানে পশ্চিমবঙ্গ দাঁড়িয়ে আছে, আমি নিশ্চিত রাজনৈতিক চাপানুতর মত, অন্য মত যাই থাকুক না কেন, প্রত্যেকে একটা কথা চায় যে শান্তি আসুক, শান্তি থাকুক, শান্তি বজায় থাকুক। আমি দ্রুত একবার দেখব, শুধু এটা রাজনীতিবিদদের কথা নয়, একেবারে সাধারণ মানুষের কথা, কি বলছেন তারা। এখানে একটি ফেসবুকে একটি ছেলে পোস্ট দিয়েছে, সেটার থেকে ঝামেলা। সোশ্যাল মিডিয়ার একটা আপত্তিকর পোস্ট, অভিযুক্ত গ্রেফতার হওয়ার পরও অগ্নিগর্ভ পরিস্থিতি, ব্যাহত জনজীবন, প্রয়োজন সত্ত্বেও জরুরি কাজে বাইরে বেরোতে পারছেন না মানুষ। কিন্তু গত কয়েকদিন ধরে চলা এই দুষ্কৃতী তাণ্ডবে সায় নেই এলাকাবাসীর একটা বড় অংশেরই। তারা বলছেন এসব বন্ধ হোক। প্রত্যেকে আমরা শান্তি চাই, হিন্দু মুসলমান সবাই একই সঙ্গে বাস করতে চায়, একসঙ্গে থাকতে চায়। সাম্প্রদায়িক সম্প্রীতি ইস্যুতে রাজনৈতিক দলগুলির মধ্যে বাকযুদ্ধ চলছে, সব পক্ষই যুদ্ধংদেহী মেজাজে। কিন্তু বসিরহাট ও বাদুড়িয়ার সব সম্প্রদায়ের মানুষই বলছেন এবার শান্তি ফিরুক এলাকায়, কারণ অশান্তিতে ক্ষতি হয় সাধারণ মানুষেরই। हम लोग क्योंकि हम चाहते हैं हिंदू मुसलमान सब मिलकर रहेंगे। शांति चाहिए, हम लोग सबके लिए शांति चाहिए, हिंदू मुस्लिम सब भाई भाई हमारा। জায়গায় জায়গায় দুই গোষ্ঠীর জটলা যেমন রয়েছে, তেমনি সাধারণ মানুষও একযোগে বলছে অচলাবস্থার অবসান হোক, শান্তি বজায় থাকুক, আমরা এটাই চাই। এলাকা কিন্তু থমথমে, প্রত্যেকেই কিন্তু শান্তি চান। আপনারা আমাদের সহযোগিতা করুন, এবং যাতে করে শান্তি, সম্প্রীতি এবং আমাদের এই রাজ্যের যে বৈশিষ্ট্য, একতা, সেগুলো আমরা রক্ষা করতে পারি। এদিকে বসিরহাট বাদুড়িয়ায় উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে বুথে বুথে শান্তি বাহিনী তৈরির সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী। আমরা আজকে একটা প্রশাসনিক সিদ্ধান্ত নিয়েছি, সেটা হচ্ছে প্রতি বুথে বুথে লোকাল থানাগুলো ছাত্রদের নিয়ে, যুবদের নিয়ে, পাড়ার শান্তিপ্রিয় নাগরিকদের নিয়ে একটা করে শান্তি বাহিনী তৈরি করবে। এই শান্তি বাহিনীর কাজ হচ্ছে আমার পাড়ার শান্তি আমি রক্ষা করব। পরিস্থিতি স্বাভাবিক করতে সক্রিয় হয়েছে প্রশাসন, পুলিশের সঙ্গে একযোগে কাজ করছে কেন্দ্রীয় বাহিনী। লক্ষ্য একটাই, যত দ্রুত সম্ভব শান্তি ও সুস্থিতি ফেরানো।
প্রকাশ সিনহা, দীপক ঘোষ ও সুমন ঘরাই, এবিপি আনন্দ।